আহ, আজকে থেকে দর্শন পরিবারে একটি নতুন কোর্সের ক্লাস শুরু হতে চলেছে। অলরেডি কিছুদিন আগে আমি আমার যারা স্টুডেন্টস রয়েছে তাদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছি। এবং সেই কোর্সের যে নাম দেওয়া হয়েছে সেই কোর্সের তোমাদের নাম হচ্ছে দর্শন পরিবারের যে নেট সেট এসএলএসটি এমএসসি পিএসসি এবং বিপিএসসি সমস্ত কিছু এক জায়গায়। কোর্স নেম হচ্ছে ক্র্যাক নেট সেট এসএলএসটি এমএসসি পিএসসি অ্যান্ড বিপিএসসি পাস্ট পেপারস সলভ অ্যান্ড স্কোর। অর্থাৎ এই যে কোর্সের ক্লাস শুরু হতে চলেছে, এই কোর্সে প্রিভিয়াস যত বছরের নেটের পরীক্ষা হয়েছে তার প্রশ্নপত্র, সেটের যত পরীক্ষা হয়েছে তার প্রশ্নপত্র, তার সঙ্গে সঙ্গে এসএলএসটির যত পরীক্ষা হয়েছে, পিএসসির যত পরীক্ষা হয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশনের যত পরীক্ষা হয়েছে এবং তার সাথে সাথে বিপিএসসি অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশনের যত পরীক্ষা হয়েছে সেই সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে প্রত্যেকটা দিন আলাদা আলাদা প্রশ্নপত্র ধরে প্রত্যেকটা ক্লাসে ডিসকাস করা হবে। এই কোর্স আজকে থেকে, এই কোর্সের ক্লাস আজকে থেকে শুরু হচ্ছে। এই কোর্স একটা আলাদাই স্বতন্ত্র কোর্স, কোনো কোর্সের সাথে এটা ইনক্লুডেড নয়। এটা এসএলএসটি নেটসেট কোনো কোর্সের সঙ্গে ইনক্লুডেড না। এই কোর্সটি একটি আলাদা স্বতন্ত্র কোর্স হিসাবে তোমাদের সামনে আসছে, যেখানে আজকে থেকে যে ক্লাস শুরু হচ্ছে 2004 সালের, আজকে 2026 সাল আমরা দাঁড়িয়ে আছি। নেটে যদি তোমরা প্রশ্নপত্র অ্যাভেলেবেল দেখো, যদি আমি নেট থেকেই ধরি, মানে ইউজিসি নেট যখন ছিল তার যদি প্রশ্নপত্র ধরি, আমরা 2009 সাল থেকে আমরা প্রশ্নপত্রগুলো ওখানে পাবো। কিন্তু আমি তারও আগে গিয়ে সমস্ত প্রশ্নপত্র অর্থাৎ 2004 সাল, হ্যাঁ, তার আগের প্রশ্নপত্র নেটের আর পাওয়া যায় না। 2004 সালের প্রশ্নপত্র থেকে আজকের কোর্সের ক্লাস আমাদের শুরু হচ্ছে, যেখানে সপ্তাহে দুদিন করে নেট আইদার সেট এসএলএসটি পিএসসি এমএসসি বিপিএসসির বিভিন্ন ধরনের প্রশ্নপত্র নিয়ে এখানে ডিসকাস করা হবে। এক এক দিনে এক একটা প্রশ্নপত্র এখানে কমপ্লিট করা হবে, তার আলোচনা কমপ্লিট হবে, তার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে, সম্ভাব্য কি প্রশ্ন উত্তর হতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা এই কোর্সে আলোচনা করব। এই কোর্সে কোনো অন্য ক্লাস হবে না, থিওরিটিক্যাল কোনো ক্লাস এই কোর্সে হবে না। এই কোর্সের ছেলেমেয়েরা শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের সমস্ত প্রশ্নপত্র এবং তার উত্তর তারা দর্শন পরিবারের অ্যাপে গিয়ে এই যে কোর্স আছে এই কোর্সের অ্যাক্সেসে তারা সেটা সমস্তগুলো নিজেদের মতো করে আগামী 2 বছরের জন্য, অর্থাৎ কোর্সের ভ্যালিডিটি হচ্ছে 2 ইয়ার, 2 বছর, 2 বছর এই কোর্সের ক্লাসগুলোকে তারা অ্যাক্সেস করতে পারবে। যেখানে শুধুমাত্র নেট সেটের প্রশ্নপত্র নয়, এসএলএসটি এমএসসি পিএসসি বিপিএসসির যাবতীয় প্রশ্নপত্র নিয়ে, দর্শনের যে প্রশ্নপত্র সেটা নিয়ে ডিসকাস হবে। এই কোর্সের যেটা ফিজ আছে, সেই কোর্সের ফিজ আছে 2999, অর্থাৎ 2999 টাকা। কিন্তু দর্শন পরিবারের ছাত্রছাত্রীদের জন্য আগামীকাল রাত 12টা অবধি তোমরা এই কোর্সটা শুধুমাত্রই 1999-এ অ্যাক্সেস করতে পারো। এবং সকলের সুবিধার্থে, সকল ছাত্রছাত্রী কারোর যেন এই কোর্স অ্যাক্সেস করতে অসুবিধে না হয়। ধরে নিতে পারি এই কোর্সে 100-র উপরে ক্লাসেস থাকবে, কারণ এত পুরনো প্রশ্নপত্র থেকে আমাদের আলোচনা শুরু হচ্ছে যে সমস্তগুলোকে কভার করতে মিনিমাম 100টা ক্লাস আমাদের প্রয়োজন হবে, না হলে এটা কমপ্লিট করা যাবে না। তো এই যে আলোচনাটা আজকে থেকে স্টার্ট হচ্ছে 2004 সালের প্রশ্নপত্র থেকে, কোর্সের ফিজ আছে 2999 টাকা, বাট আগামীকাল রাত 12টা অবধি এই কোর্সের ফিজ থাকছে 1999 টাকা। এবং সমস্ত স্টুডেন্টদের সুবিধার্থে এই 1999 টাকাও তাদের অ্যাট এ টাইম পেমেন্ট করতে হবে না, 3টে ইনস্টলমেন্টে, অর্থাৎ 600 কত টাকা একটা দেখলাম আমি, পেমেন্ট করেই
তারা এই কোর্সে কিন্তু জয়েন করতে পারবে। আবারও বললাম, এই কোর্সে শুধুমাত্র সমস্ত প্রশ্নপত্র, স্টুডেন্টসদের একটা ডিমান্ড অনেক দিন থেকে ছিল যে ম্যাম আপনি থিওরিটিক্যাল বিষয়গুলো যেমন ধরে 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 পুঙ্খানুপুঙ্খ রূপে আলোচনা করেন, সেই রকম ভাবে প্রশ্নপত্র নিয়ে আলোচনা, তাহলে ওগুলোও আমাদের, যেমন এসএলএসটির ইন্টারভিউ এর ক্ষেত্রে হয়েছিল, ইন্টারভিউ সবাই শুনতে 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 সেই বিষয়গুলো তাদের কাছে মুখস্থের মতো হয়ে গেছিল, ইন্টারভিউ বোর্ডে গিয়ে তাদের কোনো রকম অস্বস্তির মধ্যে পড়তে হয়নি, তারা আনসার করতে পেরেছে। এই রকম ভাবে আমাদের এই প্রত্যেকটা ক্লাসগুলোতে যখন আমরা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, সেই প্রশ্নগুলো যখন আমরা ইন ডিটেলড আলোচনা করব, দেখবে যে সেটাও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে পরীক্ষার সময়, সেই প্রশ্ন বুঝতে কোনো ধরনের কোনো অসুবিধে হচ্ছে না। এখানে ইংরাজি এবং বাংলা বোথ ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাদের আলোচনা হবে, যাতে কারোর কোনো অসুবিধা না হয়, কারণ এসএলএসটির যে প্রশ্নপত্র তার মান কিন্তু উচ্চ স্তরের হয়েছে। সুতরাং যত আমরা প্রশ্নগুলো নিয়ে এখন থেকে ঘাটবো, তত বেশি কিন্তু তোমাদের সুবিধা হবে। সুতরাং আগামীকাল রাত 12টা অবধি 100 জন স্টুডেন্ট, আমি এটাও বলে দিলাম, 100 জন স্টুডেন্ট তারা কিন্তু 1999-এ এই কোর্স অ্যাক্সেস করতে পারবে উইথ ইনস্টলমেন্ট। তারা ইনস্টলমেন্টেও পেমেন্ট করতে পারবে, কারণ আমি জানি যে অনেকের ক্ষেত্রে এটা অসুবিধা হতে পারে, এই কারণে 3টে ইনস্টলমেন্টে কিন্তু তারা এই পেমেন্ট করে তারা এই কোর্সে জয়েন করতে পারবে। এই কোর্সের মধ্যে আজকে থেকে সমস্ত ক্লাস কিন্তু পরপর পরপর আপলোড করে দেওয়া হবে। দেখবে ইউনিট করে দেওয়া থাকবে, নেটের একটা ইউনিট থাকবে, সেটের একটা ইউনিট থাকবে, এসএলএসটি, পিএসসি, এমএসসি, বিপিএসসি প্রত্যেকটা আলাদা আলাদা ইউনিট থাকবে, এবং সেখানে লেখা থাকবে যে এই সালের প্রশ্নপত্র নিয়ে সেখানে আলোচনা করা হয়েছে। আমি এই বিষয়টা নিয়ে আর বিস্তারিত পুরো বিষয়টা লেন্দি করতে চাইছি না। আমি তার সাথে সাথে আরেকটা কথা বলছি, অলরেডি 4 জন দেখছি কোর্সে জয়েন করেছে। যারা কোর্সে জয়েন করেছে তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে নয়, তাদেরকে আলাদা টেলিগ্রাম গ্রুপে অ্যাড করা হবে। টেলিগ্রামে এই কোর্সের একটি বিশেষ গ্রুপ তৈরি করা হচ্ছে, তার কারণ টেলিগ্রামে প্রশ্ন উত্তরগুলো করাটা যতটা ইজিয়ার হয়, সেটা হোয়াটসঅ্যাপে কখনো হয় না। এই জন্য সেই গ্রুপে যাতে সবসময় প্রশ্ন উত্তর নিয়ে স্টুডেন্টসরা ডিসকাস করতে পারে, নতুন নতুন প্রশ্ন নিয়ে, এই কারণে কিন্তু এই গ্রুপটা আজকের পর যারা যারা আগামীকাল অবধি, যারা 12টা অবধি হচ্ছে 2 বছর এই কোর্সের ভ্যালিডিটি, 2 বছর, 2 বছর তোমরা এই কোর্সকে অ্যাক্সেস করতে পারবে, কোনো অসুবিধা ওয়েন্দ্রিলা হবে না। এবং হচ্ছে এই জন্য টেলিগ্রামে গ্রুপটা তৈরি করা হচ্ছে, এই কারণেই যাতে টেলিগ্রামে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করতে অনেক বেশি সুবিধা হয়। ফিচার্সগুলো টেলিগ্রামে অনেক বেটার, ফার বেটার দেন হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, তো এত সমস্ত কিছুর কথা ভেবে আজকে থেকে এই কোর্সের ক্লাস শুরু হচ্ছে। আশা করি, এইটুকু বলছি, এত যত কোর্স আমাদের হয়েছে সেই কোর্সের ক্লাসগুলো সমস্ত স্টুডেন্টসদের কাছে যতটা হেল্পফুল হয়েছে, বিশেষ করে ইন্টারভিউ থেকে শুরু করে এসএলএসটি, নেট সেট সমস্ত স্টুডেন্টসদের যতটা হেল্পফুল হয়েছে, এই কোর্সের ক্লাসগুলো ইকুয়ালি তোমাদের ভীষণ ভীষণভাবে হেল্পফুল হবে। এবং আমি এইটুকু বলছি, আগামী যারা পরীক্ষা দিতে যাবে, এসএলএসটি দিতে যাবে, নেট দিতে যাবে বা সেট দিতে যাবে, যে কোনো পরীক্ষা তোমরা দিতে যাবে, সেখানে হ্যাঁ, যখন এই প্রশ্ন উত্তরগুলো কন্টিনিউয়াসলি তুমি শুনবে না, ওই ইন্টারভিউর মতো তোমার কানে বাজতে থাকবে, এবং তোমরা বুঝতে পারবে যে এই প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের এটাই হবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকে আর ক্লাসটা এই বিষয়টা নিয়ে লেন্দি করছি না। আজকে আমরা 2004 সালের নেটের যে প্রশ্নপত্র, অনেক কষ্ট করে এই প্রশ্নপত্র খুঁজে বার করা হয়েছে, তার কারণ 2009 সালের আগে তুমি গুগলে তুমি প্রশ্নপত্র খুঁজে পাবে না নেটের। ঠিক আছে, তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। দর্শন পরিবারের অ্যাপে যাও, অ্যাপে গিয়ে তোমরা নিশ্চিন্তে এই কোর্সটাকে অ্যাক্সেস করতে পারো। কোর্সে ক্লাস যেমন দেওয়া থাকবে, তার সাথে সাথে সেই প্রশ্নপত্রটাও কিন্তু কোর্সের মধ্যে আপলোড করা থাকবে। এনি টাইম তোমরা সেই ক্লাসটাকে দেখতে পাবে এবং প্রশ্নপত্র ডাউনলোড করে নিতে পারবে, প্রিন্ট আউট করে নিতে পারবে। আশা করি তোমাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তাহলে চলো ক্লাসটা শুরু করি। আমি পিডিএফটা তোমাদের সাথে শেয়ার করছি। পিডিএফটা শেয়ার করার পর আজকের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। 50টা প্রশ্ন নিয়ে আজকের ক্লাসে আমাদের ডিসকাস হবে। তো চলো শুরু করা যাক। দেখো, তোমাদের জন্য কষ্ট করে 2004 সালের প্রশ্নপত্র বের করা হয়েছে। আচ্ছা, এটা 2004 সালের যে প্রশ্ন, এটা আমি কি করে বুঝলাম বলতো? এটা এইভাবে বুঝলাম, এই যে দেখো লেখা আছে 03 প্রশ্নপত্রের সঙ্গে এখন পরিচিত হও। ঠিক আছে, এত এত অনেক ক্লাস করেছো, অনেক অনেক ক্লাসেস রয়েছে এসএলএসটি কোর্সে, নেট সেটের কোর্সে প্রচুর ক্লাসেস রয়েছে, 450-র উপরে ক্লাস, সেগুলো তো তোমরা করছো। এইবার এই 1 বছরের মধ্যে
আমরা পুরো প্রশ্নপত্র ঘেঁটে ফেলবো, দেখবে যে স্টুডেন্টসদের আর কোনো ধরনের কোনো অসুবিধা এক্ষেত্রে থাকবে না। ঠিক আছে, এখানে দেখো 0304 লেখা আছে, খেয়াল করেছো তোমরা সবাই? 03টা হচ্ছে তোমার ফিলোসফির নেটের কোড। হ্যাঁ, ইউজিসি নেট যখন ছিল, এখন এনটিএ নেট হয়ে গেছে, পুরো বিষয়টা আলোচনা করে দিচ্ছে। এখন এনটিএ নেট হয়েছে, আগে ছিল ইউজিসি নেট। ঠিক আছে, তো নেট আমাদের ফিলোসফির যে কোডটা ছিল সেটা হচ্ছে 03, ফিলোসফির কোড। আর এখানে দেখো লেখা আছে 04, যেটা লেখা আছে তার মানে হচ্ছে এটা হচ্ছে 2004 সালের, এটা হচ্ছে নেটের প্রশ্নপত্র। ঠিক আছে, সেই সময় 3টে পেপারের পরীক্ষা হতো নেটে, ইউজিসি নেটে। সেটেও তাই হতো, সেটা হচ্ছে 3টে পেপার ছিল, পেপার 1, পেপার 2 অ্যান্ড পেপার 3। পেপার 1 যেটা ছিল নর্মাল, যেটা জেনারেল, জেনারেল যে কোর্সটা, সেটা হচ্ছে পেপার 1-এর কোর্স ছিল জেনারেল, যে ওই যে জেনারেল নলেজের যেটা আছে 1 থেকে 10 নম্বর ইউনিট, পেপার 1 যেটা, সেটা পেপার 1-এর ক্ষেত্রে ছিল। পেপার 2টা 50টা মাল্টিপল চয়েস ছিল, 50 কোয়েশ্চেন্স থাকতো পেপার 2-তে, যেখানে এমসিকিউ জাতীয় সেটার আনসার করতে হতো। আর পেপার 3 যেটা থাকতো, ঠিক আছে, সেটা খুব ইন্টারেস্টিং, যেটা সবাইকে ইংরাজিতে, নেটের ক্ষেত্রে হলে সবাইকে ইংরাজিতে কিন্তু সেটার উত্তর করতে হতো নেটের ক্ষেত্রে। ক্লিয়ার? তো বড় বড় প্রশ্ন উত্তর থাকতো, এবং সেই প্রশ্ন উত্তরগুলো সবাইকে সেখানে লিখতে হতো, সেখানে কিন্তু শুধুমাত্র মাল্টিপল চয়েস ছিল না। 2012 সালের জুন মাস থেকে যেটা হলো সেটা হচ্ছে দুটো পেপার হয়ে গিয়ে ওখানে শুধুমাত্র এমসিকিউ করে দেওয়া হলো নেটের ক্ষেত্রে বা সেটের ক্ষেত্রে। তার আগে কিন্তু একটা পেপার ছিল যেটা থিওরিটিক্যাল ছিল, যেটা কিন্তু তোমাদের লিখতে হবে। আর তার মানে এটা বুঝতে পারছো, 2004 সালের এই যে পেপারটা আমি তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু শুধুমাত্র পেপার 2, নট পেপার 3। তোমরা যদি কোনোদিন চাও পেপার 3 এর প্রশ্নপত্রটাও তোমাদেরকে বের করে দেখাবো, তোমরা দেখতে পাবে, যেখানে কিন্তু থিওরিটিক্যাল প্রশ্নপত্র তোমাকে লিখতে দেওয়া হতো আগে। ঠিক আছে, এখন সেই সিস্টেমটা 2012 সালের পর থেকে আর নেই। তো আজকের ক্লাসের আমাদের আলোচনার বিষয় D0304, 2004 সালের, 2004 সালের যে প্রশ্নপত্র, সেটা নিয়ে আমরা ডিসকাস করব আজকের ক্লাসে। একটু একটু ধরে ধরে আমরা পুরো বিষয়টা এগোই। তখনকার প্রশ্নপত্র, এখনকার যে জটিলতা প্রশ্নপত্রে এসেছে, আগে সেটা ছিল না অতটা বেশি পরিমাণে, তবুও প্রশ্নগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং এবং ভালো প্রশ্ন ছিল। এবং এটা দেখা যাচ্ছে, আমি যখন আজকে প্রশ্নপত্রটা নিয়ে ঘাঁটছিলাম তখন আমি এটা দেখলাম, যে বইগুলো ফলো করে আমি পড়াই তোমাদের নেটসেট, ঠিক সেই বইগুলো থেকেই এই প্রশ্ন করা হয়েছে, তখনও করা হতো এবং আজও এই বইগুলো থেকে ফলো করেই প্রশ্ন করা হয়। তোমরা যারা আমার কাছে নেটসেটের জন্য পড়ছো বা এসএলএসটির জন্য পড়ছো, তোমরা কিন্তু এটা বুঝতে পারবে। তো একটা একটা করে প্রশ্ন আমি বলবো, আমি তোমাদের কাছেও উত্তরটা নেব। ঠিক আছে, আমি তোমাদের কাছেও উত্তরটা নেব, যদি সেটা আমার সাথে মেলে বা না মেলে, নাও মিলতে পারে, প্রশ্নপত্র তো সব আমার মুখস্থ নেই, নাও মিলতে পারে, সেটা আমরা আজকের ক্লাসে ডিসকাস করব। সুতরাং কোনো একটা প্রশ্ন করার পর আমি যখন তোমাদেরকে বলবো যে বলো এর উত্তরটা কি হবে, তখন তোমরা কিন্তু অডিও অন করে সেই প্রশ্নের উত্তর কিন্তু তোমরা আমাকে বলতে পারো। ক্লিয়ার? তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক, কারণ 50টা প্রশ্ন নিয়ে কিন্তু আজকের ক্লাসে আলোচনা হবে, কারণ আজকে এটা কমপ্লিট করতে হবে। 2004 সাল, আগামী আগামী দিনের ক্লাসে 2005 সালের প্রশ্নপত্র নিয়ে আলোচনা হবে। প্রথমেই যদি ফিলোসফি পেপার 2-তে আমরা আসি, 1 নম্বর প্রশ্নে যদি আমরা দেখি, প্রথমেই এটা দেওয়া হয়েছে যে ঋতো স্ট্যান্ডস ফর, আগেই কেউ মাইক্রোফোন অন করবে না, আমি যখন অন করতে বলবো প্রশ্ন দেখার পর ভালো করে বুঝে আনসার করবে। প্রথম প্রশ্ন হচ্ছে এটা, যে ঋতো স্ট্যান্ডস ফর ডিউটি, ধর্মা, কসমিক অর্ডার অ্যান্ড কজাল রিলেশন। প্রথম প্রশ্ন ঋতো সম্পর্কে এখানে দেওয়া হয়েছে। বেদ উপনিষদ, যেটা তোমাদের নেটের যেটা প্রথম পার্ট আছে বেদ উপনিষদ, তার প্রথম প্রশ্ন ঋতো। এইবার আমাকে এটা বলো যে ঋতো স্ট্যান্ডস ফর ডিউটি, ধর্মা, কসমিক অর্ডার অ্যান্ড কজাল রিলেশন। ঋতোকে কি হিসাবে বেদে দেখানো আছে? কি উত্তর করবে বলো? ম্যাম আমি বলবো। হ্যাঁ বলো বলো বলো, বলে দাও। আমি বলবো বলতে হবে না, বলো। কসমিক বর্ডার। একদম, ম্যাম এখানে কসমিক বর্ডার। উত্তর একদম একদম ঋতো। ফার্স্ট উত্তর, ঋতো স্ট্যান্ডস ফর কসমিক অর্ডার। ঠিক আছে, ফার্স্ট উত্তর হবে 1-এর সি। তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে নিতে পারো, পিডিএফ প্রিন্ট আউট নিতে পারো। 1 সেকেন্ড দাঁড়াও তো। পার্থ, বললাম যে একটুখানি আমাকে মেজর মাইনরের ইয়েটা, ওই এসিএসআর আর অ্যাওয়ার্ড লিস্টটা পাঠাবে নাকি একটু? ঠিক আছে, একটু পাঠাও না, আমি তাহলে প্রিন্ট আউট করে নিচ্ছি। তুমি কালকে কলেজে আসবে? আসবে তো? ঠিক আছে, এসো, কালকে 10:30 থেকে পরীক্ষা আছে। হ্যাঁ,
জলেরি হাসবে, আর শুভজিৎ 11:30টায়। ঠিক আছে, হ্যাঁ ওই দুটো এসিএস আর অ্যাওয়ার্ড লিস্ট। হুম, ঠিক আছে, ওকে ওকে ওকে, হুম হুম। হ্যাঁ, যেটা বললাম, তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কিন্তু ঋতো দা কসমিক অর্ডার। কসমিক অর্ডার হিসাবে দেখানো হয়েছে। এই প্রশ্নের উত্তরটা খাতায় নোট ডাউন করে রাখবে অবশ্যই। 2 নম্বর প্রশ্নটা তোমাদের কোথা থেকে দিয়েছে? 2 নম্বর প্রশ্নটা ন্যায় দর্শনে যে হেত্তাভাস, সেই হেত্তাভাস থেকে 2 নম্বর প্রশ্নটা দেওয়া আছে। সেটা হচ্ছে ফায়ার ইজ কোল্ড, আগুন হচ্ছে শীতল, বিকজ ইট ইজ সাবস্টেন্স, ইট ইজ আ সাবস্টেন্স, কারণ আগুনের মধ্যে দ্রব্যত্ব আছে। এইটা কোন ধরনের হেত্তাভাস? ফায়ার ইজ কোল্ড বিকজ ইট ইজ সাবস্টেন্স, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য ফ্যালাসি। এখানে কি ধরনের হেত্তাভাস হয়েছে? অসিদ্ধ হেত্তাভাস, বিরুদ্ধ হেত্তাভাস, সব্যভিচার হেত্তাভাস, না বাধিত হেত্তাভাস? 4টে অপশন আছে। 2 নম্বরের প্রশ্নের উত্তর কি হবে বলে তোমাদের মনে হয়, বলো? ম্যাম বাধিত হেতাভ্যাস হবে। আচ্ছা, এটা যদি বাধিত হেত্তাভাস হয়, প্রীতি, এটা কেন বাধিত হেত্তাভাস তুমি বলতে পারবে? ম্যাম ফায়ার ইজ কোল্ড বলছে, কিন্তু আগুনের গুণ তো ঠান্ডা নয়। একদম একদম, ফায়ার ইজ কোল্ড বলছে, কিন্তু আগুনের গুণ কখনো ঠান্ডা নয়। ভেরি গুড। এই 2 নম্বর, বা ফায়ার ইজ কোল্ড বিকজ ইট ইজ আ সাবস্টেন্ট, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য ফ্যালাসি কল্ড বাধিত হেত্তাবাস। এটা একটা বাধিত হেত্তাবাসের, এটা কিন্তু একটা এক্সাম্পল। ক্লিয়ার? তাহলে আমরা জানি যে হেত্তাভাস 5 রকমের হয়: সব্যভিচার হেত্তাভাস, বিরুদ্ধ হেত্তাভাস, সৎপ্রতিপক্ষ হেত্তাভাস, তারপর কি যেন আছে, সৎপ্রতিপক্ষ হেত্তাভাস, তারপর অসিদ্ধ অসিদ্ধ হেত্যাভ্যাস, হেত্যাভাস, অসিদ্ধ হেত্যাভাস, আর তারপরে বাধিত হেত্যাভাস। বাধিত। ফায়ার ইজ কোল্ড, হ্যাঁ, এটা বাধিত হেত্যাভাসের একটি উদাহরণ। 3 নম্বর প্রশ্ন আছে, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ কোহ্যারেন্ট, একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? শূন্যবাদ যোগাচার, বিবর্তবাদ বৈভাষিক, বাহ্য প্রত্যক্ষবাদ মাধ্যমিক, আর বাহ্য অনুমেয়বাদ সৌতান্ত্রিক। কোনটা কোনটার সঙ্গে সঙ্গতিপূর্ণ? প্রীতি ছাড়া বাকিরা যারা রয়েছে তারা আমাকে এটার উত্তর দাও, যে এ বি সি ডি এই 4টে অপশনের মধ্যে কোন পেয়ারটা হচ্ছে কোহ্যারেন্ট, একে অপরের সঙ্গে সঙ্গতিপূর্ণ? ম্যাম ডি ডি, ম্যাম। ডি। বাহ্য অনুমেয়বাদ সৌতান্ত্রিক। হ্যাঁ, ভেরি গুড, বাহ্য অনুমেয়বাদ সৌতান্ত্রিক। কেন বাহ্য অনুমেয়বাদ সৌতান্ত্রিক? তার কারণই হচ্ছে বৈভাষিকরা বাহ্য প্রত্যক্ষবাদ স্বীকার করেন এবং সৌতান্ত্রিকরা বাহ্য অনুমেয়বাদ স্বীকার করেন। বৈভাষিক এবং সৌতান্ত্রিক দুটি সম্প্রদায়ই কিন্তু বস্তু স্বাতন্ত্র্যবাদী, তারা বাহ্য বস্তুর স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করেছেন। কিন্তু বৈভাষিকরা বলেছেন যে বাহ্য জগৎকে প্রত্যক্ষের মাধ্যমে জানা যায়, এবং সৌতান্ত্রিক সম্প্রদায় বলেছেন যে না, বাহ্য জগৎকে প্রত্যক্ষের মাধ্যমে নয়, বাহ্য জগৎকে অনুমানের মাধ্যমে জানা যায়। এই জন্য সৌতান্ত্রিক সম্প্রদায়ের যে মত, তাকে কিন্তু বলা হয় বাহ্য অনুমেয়বাদ। সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি যে বাহ্য প্রত্যক্ষ বাদ হচ্ছে কিন্তু তোমার বৈভাষিক। ঠিক আছে, এটা কিন্তু বৈভাষিক হবে, আর এটা কিন্তু তোমার সৌতান্ত্রিক হবে। শূন্যবাদ হচ্ছে তোমার মাধ্যমিক সম্প্রদায়, কিন্তু শূন্য বাদী তারা কিন্তু এটা হবে। 4 নম্বর প্রশ্ন, এটা একটু অন্যরকম প্রশ্ন দেখতে পাচ্ছি, তোমরা উত্তর করবে, আমি পরে এটার আনসার বলবো। ইন রামানুজ ফিলোসফি, অর্থাৎ বেদান্ত দর্শনের ভক্তিবাদী সম্প্রদায়ের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন রামানুজাচার্য। ইন রামানুজ ফিলোসফি অল দ্য ফলোইং প্রপোজিশনস আর ট্রু, মানে এই 4টে যে প্রপোজিশনস দেওয়া হয়েছে, এই 4টে প্রপোজিশনের 3টে প্রপোজিশন ট্রু রামানুজের দর্শন অনুযায়ী। রামানুজের দর্শন অনুযায়ী কোন প্রপোজিশন কারেক্ট নয়? এই প্রশ্নটা কিন্তু ভালো করে বুঝতে হবে। দেখবে যে নেট সেটের ক্ষেত্রে, এসএলএসটির ক্ষেত্রে এরকম হয়েছে এবার। হ্যাঁ, প্রচুর প্রশ্ন এরকম থাকে, ঘুরিয়ে দেয়, ট্রিকি করে দেয়। রামানুজ ফিলোসফি অল অফ দ্য ফলোইং প্রপোজিশনস আর ট্রু এক্সেপ্ট, কোনটা ছাড়া, কোনটা ব্যতীত সমস্ত হচ্ছে অপশনস গুলো ট্রু রামানুজের দর্শন অনুযায়ী? সেটা হচ্ছে, জিভা ইজ নট ফ্রি, গড রুলস এভরি জিভা ফ্রম উইদিন, এভরি জিভা ডিপেন্ডস অন গড, অ্যান্ড এভরি জিভা ইজ অরিজিনালি রিলেটেড টু গড। রামানুজের ফিলোসফি বা রামানুজের দর্শন অনুযায়ী, দর্শন তোমরা পড়েছো, তোমাদের কি মনে হয় এই 4টে অপশনের মধ্যে রামানুজ কোনটা বলেননি? এ ম্যাম, হ্যাঁ, জিবা ইজ নট ফ্রি। জিবা ইজ জিভা নট, ইজ নট ফ্রি, বলো তো কেন এটার উত্তর এটা হবে যে জিভা ইজ নট ফ্রি? কারণ এখানে তো কোনটা মিথ্যে হবে, কারণ এক্সেপ্ট বলছে, কোনটা ট্রু নয়। হ্যাঁ, এক্ষেত্রে জিবা ইজ নট ফ্রি, কারণ রামানুজ তো বলেছে আহ, মানে জিব্রা তো ফ্রি না, কারণ তারা তো বন্ডিজ থাকে, তারা তো সেই ক্ষেত্রে
মানে ভেরি আমাদের গুড, এটার উত্তর একদম তুমি ঠিক দিয়েছো সৌরভ। এটা 4 নম্বরের এই আনসার হবে, জিভা ইজ নট ফ্রি। হ্যাঁ, জিভা সত্যি তো ফ্রি নয়, তারা তো বাউন্ড। ঠিক আছে, বদ্ধ জীব তো বাউন্ডই হয়। অ্যান্ড গড রুলস এভরি জিভা ফ্রম উইদিন, এটা ঠিক আছে রামানুজের দর্শন অনুযায়ী। এভরি জিভা ডিপেন্ডস অন গড, তার প্রত্যেকটা জীব তাদের অস্তিত্বের জন্য ঈশ্বরের ওপরে নির্ভরশীল। অ্যান্ড এভরি জিভা ইজ অরিজিনালি রিলেটেড টু গড, এবং সবাই রিলেটেড টু গড, কারণ আমরা ঈশ্বরের চিত এবং অচিত অংশ, তাই না? সুতরাং আমরা সবাই রিলেটেড। সুতরাং রামানুজের দর্শন অনুযায়ী যে প্রপোজিশনটা কারেক্ট নয়, সেটা হচ্ছে জিভা ইজ নট ফ্রি। ভেরি গুড কোয়েশ্চেন, গুড আনসার বাই সৌরভ। এটা একটু দেখে নেবে যে 4 নম্বরের এ হচ্ছে কিন্তু তোমার কারেক্ট আনসার, জিভা ইজ নট ফ্রি। 5 নম্বরের প্রশ্নটা তোমাদের কাছে অনেকের কাছেই সহজ প্রশ্ন। এটা তোমার ভ্রম সম্পর্কে মত দিয়েছে, বলেছে কুমারিল ভাট্ট সম্প্রদায়ের ভ্রম সম্পর্কে তাদের যে মত, সেই মতকে কি বলা হয়? দ্য থিওরি অফ পারসেপচুয়াল এরার অ্যাকর্ডিং টু কুমারিল ইজ অখ্যাতিবাদ, বিপরীত খ্যাতিবাদ, অন্যথা খ্যাতিবাদ অ্যান্ড অনির্বচনীয় খ্যাতিবাদ। কি বলবে? এটা বিপরীত খ্যাতিবাদ। একদম। হ্যাঁ, এটার উত্তর হবে বিপরীত খ্যাতিবাদ। বলতো অখ্যাতিবাদ কাদের? প্রভাকরের প্রভাকরের প্রাভাকরদের। প্রাভাকরদের অখ্যাতিবাদ। হ্যাঁ, অন্যথা খ্যাতিবাদ কাদের? অন্যথা খ্যাতিবাদ ন্যায়দের অন্যথা খ্যাতিবাদ। অনির্বচনীয় খ্যাতিবাদ কার? বেদান্তের। বেদান্তের, অবশ্যই অনির্বচনীয় খ্যাতিবাদ। সুতরাং দ্য পারসেপচুয়াল এরার অ্যাকর্ডিং টু কুমারিল, এটা কিন্তু তোমার বিপরীত খ্যাতিবাদী, কিন্তু এটার উত্তর হবে 5 নম্বরের বি হচ্ছে কারেক্ট আনসার, বিপরীত খ্যাতিবাদ। 6 নাম্বার, গুড কোয়েশ্চেন। 6 নাম্বারটাও আমি তোমাদের বলছি কেন, একটু বাদে বুঝতে পারবে। দ্য ডক্ট্রিন অফ প্রতীত্য সমুৎপাদবাদ মিনস দ্যাট, অর্থাৎ বৌদ্ধদের কার্যকারণ সম্পর্কিত যে মত, সেই মতকে আমরা বলি প্রতীত্য সমুৎপাদবাদ। প্রতীত্য সমুৎপাদবাদে কি বলা হয়? দ্য এফেক্ট ডাজ নট প্রি এক্সিস্ট ইন দ্য কজ, দ্য এফেক্ট প্রি এক্সিস্ট ইন দ্য কজ, দ্য এফেক্ট ইজ অ্যান অ্যাপিয়ারেন্স অনলি, দ্য এফেক্ট নেসেসারিলি ডিপেন্ডস আপন দ্য কজ। কি হবে এই চারটের মধ্যে উত্তর? 6 নাম্বার। অপশন The ডি। effect necessarily depends upon the cause. কেন? কেন? কারণ ম্যাম প্রতীত্য সমুৎপাদবাদের যে মেন কথাটা সেটা হচ্ছে যে মানে কারণ ছাড়া কোনো কার্যই ঘটে না, মানে কারণ উপস্থিত থাকলে তবেই কার্যটা ঘটবে। তো এখানে যেটা বলছে যে দ্য এফেক্ট নেসেসারিলি ডিপেন্ডস আপন দ্য কজ, মানে কারণটা অবশ্যই আবশ্যিকভাবে মানে মানে কার্যটা আবশ্যিকভাবে কারণের ওপরই ডিপেন্ড থাকবে। না তো এই উত্তরটা অর্পিতা এটাও হতে পারতো, দ্য এফেক্ট প্রি এক্সিস্ট ইন দ্য কজ। না ম্যাম, প্রি এক্সিস্ট বললে তো মানে তাহলে তো সেটা সৎ খ্যাতিবাদের প্রসঙ্গ চলে আসছে। এটার মানে হচ্ছে শর্তযুক্ত ভাবে কোনো কিছু উৎপন্ন হয়, ঠিক আছে? যা উৎপন্ন হয়, যা কার্য উৎপন্ন হয়, তার পেছনে তার শর্ত সমষ্টি থাকে, তার উপরে ডিপেন্ড করেই কোনো কার্য উৎপন্ন হয়। তো এটার উত্তর অবশ্যই ভাবে দ্য এফেক্ট নেসেসারিলি ডিপেন্ডস আপন দ্য কজ, এটা উত্তর হবে। দ্য এফেক্ট প্রি এক্সিস্ট ইন দ্য কজ, এটা উত্তর হবে না। তাহলে এটা তো ইয়ে হয়ে যেত, এটা কি জানো, কি হতো জানো উত্তরটা? ম্যাম ওটা আহ, সাংখ্য হয়ে যেত। হ্যাঁ, সাংখ্যদের থিওরি হয়ে যেত, দ্য এফেক্ট প্রি এক্সিস্টেড, সৎকার্যবাদ হয়ে যেত, এটা সৎকার্যবাদ উত্তর হয়ে যেত। তা নয়, দ্য এফেক্ট নেসেসারিলি ডিপেন্ডস আপন দ্য কজ। হ্যাঁ, মানে শর্তযুক্ত ভাবে কোনো কিছু উৎপন্ন হয়, শর্তহীন ভাবে বিনা কারণে কোনো কিছু উৎপন্ন হয় না। তো এটার উত্তর 6 নম্বরের ডি হবে, দ্য এফেক্ট নেসেসারিলি ডিপেন্ডস আপন দ্য কজ। এবং এই থিওরির উপরে ডিপেন্ড করেই 7 নম্বর প্রশ্নটাও করা হয়েছে, সেটা হচ্ছে প্রতীত্য সমুৎপাদবাদ ইজ দ্য থিসিস দ্যাট দ্য এক্সিস্টেন্স অফ এভরিথিং ইজ momentary, the existence of everything is questionable, the existence of everything is predetermined, and the existence of everything is conditional. বলো এই চারটের মধ্যে কোনটা উত্তর হবে? অপশন ডি। কন্ডিশনাল। অপশন ডি। Conditional. অপশন ডি, দ্য এক্সিস্টেন্স অফ এভরিথিং ইজ কন্ডিশনাল। শর্তহীন ভাবে কোনো কিছু উৎপন্ন হয় না, তার পেছনে অবশ্যই শর্ত সমষ্টি থাকে, যে শর্ত সমষ্টির দ্বারা কোনো একটা কার্য উৎপন্ন হতে পারে। তার মানে প্রতীত্য সমুৎপাদবাদ থেকে এই দুটো থিওরি খুব ইম্পর্টেন্ট, যে দ্য এফেক্ট নেসেসারিলি ডিপেন্ডস আপন দ্য কজ অ্যান্ড দ্য এক্সিস্টেন্স অফ এভরিথিং ইজ কন্ডিশনাল অ্যাকর্ডিং টু বৌদ্ধ কার্যকারণ থিওরি, প্রতীত্য সমুৎপাদবাদ। 8 নম্বর প্রশ্নের উত্তর ভীষণ সহজ একটা প্রশ্ন দেওয়া হয়েছিল। জৈনিজম ক্লাসিফাইড পরোক্ষ নলেজ ইন্টু মতি, শ্রুতি, অবধি, মতি, মতি কেবল অ্যান্ড অবধি কেবল।
মানে বলছে জৈন দর্শনে পরোক্ষ জ্ঞানকে কভাগে ভাগ করা হয়, বলো। ম্যাম দুটো হবে, মতি অ্যান্ড শ্রুত। আর বাকিরা কে কি বলবে? উত্তরটা ঠিক বলেছে, হ্যাঁ বা নাতে উত্তর দাও। হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম। একদম একদম। জৈন দর্শনে পরোক্ষ জ্ঞান দুটোই আছে, মতি আর শ্রুতি। অবধি, মনোপর্যায় এবং কেবল, এটা কিন্তু পরোক্ষ নয়, এটা সরাসরি ভাবে অপরোক্ষ। প্রত্যক্ষ, আর এগুলো ইন্দ্রিয়ের উপর হ্যাঁ। নির্ভর করে। মতি শ্রুতি দুটো হচ্ছে পরোক্ষ নলেজ অ্যাকর্ডিং টু জৈনিজম। এইটার এ হচ্ছে তোমার কারেক্ট আনসার, মতি অ্যান্ড শ্রুতি। 8 নম্বর। 9 নম্বর, খুব সহজ প্রশ্ন। চার্বাক এপিস্টেমোলজি এন্টারটেন্স, অর্থাৎ চার্বাকদের জ্ঞানতত্ত্বে কি বলা হয়? অনুমান অনলি, চার্বাক এপিস্টেমোলজি এন্টারটেন্স অনুমান অনলি, প্রত্যক্ষ অনলি, প্রত্যক্ষ অ্যান্ড অনুমান শব্দ অনলি। কি উত্তর হবে বলো? প্রত্যক্ষ ম্যাম, শুধু বি হবে। প্রত্যক্ষ only। তো এটার উত্তর শুধুমাত্রই প্রত্যক্ষ অনলিই হবে। চার্বাক দর্শনে প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ হিসাবে এন্টারটেন করা হয়। 9 নম্বরের কারেক্ট আনসার বি। 10 নম্বর, আজকের ক্লাসের পরে তোমরা অ্যাপে গিয়ে দর্শন পরিবারে, সেখানে কিন্তু এই প্রশ্নপত্রটা তোমরা পেয়ে যাবে, যদিও যারা গ্রুপে রয়েছে তাদেরকে এই প্রশ্নপত্রটা আজকেরটা পাঠিয়ে দিয়েছিলাম। দ্য বৈশেষিক পস্টুলেটস, এটা ভালো প্রশ্ন। দ্য বৈশেষিক পস্টুলেটস, আকাশ, বৈশেষিক দর্শনে আকাশকে কি রূপে স্বীকার করা হয়? আকাশকে বৈশেষিক দর্শনে কিভাবে স্বীকার করা হয়? কন্ডিশনস অফ মুভমেন্ট, সাবস্ট্রাটাম অফ লাইট, সাবস্ট্রাটাম অফ সাউন্ড, সাবস্ট্রাটাম অফ কালার। অর্থাৎ দ্য বৈশেষিক পস্টুলেটস আকাশ অ্যাজ দ্য, কি হবে? সাবস্ট্রাটাম অফ সাউন্ড। সাবস্ট্রাটাম অফ সাউন্ড। হ্যাঁ, সাবস্ট্রাটাম অফ সাউন্ড, অর্থাৎ শব্দগুণের আধার বা আশ্রয় হিসাবে আকাশকে এখানে কল্পনা করা হয়। তা বৈশেষিক পস্টুলেটস আকাশ অ্যাজ সাবস্ট্রাটাম অফ সাউন্ড। 10 নম্বরের সি হচ্ছে তোমার কারেক্ট আনসার, সাবস্ট্রাটাম অফ সাউন্ড। 11 নম্বর, অ্যাকর্ডিং টু ন্যায় দেয়ার আর 3 কাইন্ডস অফ অলৌকিক পারসেপশন। ন্যায় দর্শনে 3 প্রকার অলৌকিক প্রত্যক্ষ স্বীকার করা হয়: সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ অ্যান্ড যোগজ, মানসা, অবধি আর ঘ্রাণজ। কোনটা উত্তর হবে বলো? যোগজ। যোগজ লক্ষণ ম্যাম। যোগজ, হ্যাঁ। আমরা জানি যে অলৌকিক ন্যায় দর্শনে 3 প্রকার অলৌকিক প্রত্যক্ষ স্বীকার করা হয়: সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ এবং 11 নম্বরের উত্তর হবে কিন্তু তোমার যোগজ প্রত্যক্ষ। 11 নম্বরের এ হচ্ছে তোমার কারেক্ট আনসার। তারপরের প্রশ্নটা একদম সিডি শর্মা, প্রত্যেকটা প্রশ্নই সিডি শর্মা থেকে লাইন ধরে তোলা। তারপরের প্রশ্নটাও তাই। দা জীবাত্মা, আমি তোমাদের এটা দেখবে নেট সেটের কোর্সে গিয়ে দেখো, বেদ উপনিষদের মধ্যে এই থিওরিটা আমি তোমাদের পড়িয়েছিলাম। দ্য জীবাত্মা ইন দ্য ডিপ স্লিপ ইজ কল্ড বিশ্ব, বিরাট, তৈজস অ্যান্ড প্রাজ্ঞ। প্রাজ্ঞ। ইয়েস, অ্যাবসলিউটলি কারেক্ট। সবাই কিন্তু উত্তর করতে পারবে না, ঠিক আছে? যতই তোমাদের মনে হোক না কেন প্রিভিয়াস প্রশ্ন ভীষণ সহজ ছিল, সব উত্তর করা যাবে, কিন্তু তোমরা দেখতে পাবে যে হচ্ছে এটা আমার পড়ানো আছে, এই থিওরি আমি পড়িয়েছি। তাই তো অর্পিতা, পড়িয়েছি তো না এটা? হ্যাঁ ম্যাম, বেদ উপনিষদের ক্লাসে পড়িয়েছেন। ক্লাসে পড়িয়েছি দ্য জীবাত্মা ইন দ্য ডিপ স্লিপ, ঠিক আছে? জীবাত্মা ডিপ স্লিপ অবস্থায় তাকে কিন্তু তোমার প্রাজ্ঞ বলা হয়। বাকি কি বলা হয় সেটা পরে যখন প্রশ্নগুলো আসবে তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। 12 ডি হচ্ছে কারেক্ট আনসার, জীবাত্মাকে ডিপ স্লিপ অবস্থায় তাকে প্রাজ্ঞ বলা হয়। 13 নম্বর, ন্যায়া অ্যাকসেপ্টস শত প্রামাণ্য রিগার্ডিং দ্য প্রমা অ্যান্ড অপ্রমা। পরত প্রামাণ্য রিগার্ডিং দ্য বোথ প্রমা অ্যান্ড অপ্রমা, শত প্রামাণ্য রিগার্ডিং প্রমা, পরত প্রামাণ্য রিগার্ডিং অপ্রমা, পরত প্রামাণ্য রিগার্ডিং প্রমা, শত প্রামাণ্য রিগার্ডিং অপ্রমা। 13 নম্বর, হুইচ ইজ দ্য কারেক্ট আনসার? ন্যায় দর্শনে প্রামাণ্য বিষয়ে কি বলা হয়? কোন মতের তারা সমর্থক? বি কোনটা হবে হবে? ম্যাম। ম্যাম পরত সেকেন্ডে, মানে বি পরত ইজ দ্য কারেক্ট আনসার। পরত হ্যাঁ। প্রামাণ্য এবং পরত অপ্রামাণ্য। অপ্রামাণ্য। হ্যাঁ। এক্স্যাক্টলি, ন্যায়া অ্যাকসেপ্টস, হ্যাঁ, প্রামাণ্য বিষয়েও তারা পরত প্রামাণ্যবাদী, আবার অপ্রামাণ্য বিষয়েও তারা পরত অপ্রামাণ্যবাদী। ন্যায়া, এখানে এই প্রশ্নটা ভীষণ ভালো প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নই ভালো। তো এই 13 নম্বরের উত্তর হবে কিন্তু বি, ন্যায়া অ্যাকসেপ্টস পরত প্রামাণ্য রিগার্ডিং দ্য বোথ প্রমা অ্যান্ড অপ্রমা। অনেকেই এটা কিন্তু ভুল করে আসবে। প্রমা এবং অপ্রমা বিষয়ে উভয় ক্ষেত্রেই ন্যায় দর্শন কিন্তু পরত প্রামাণ্যবাদী। তারপরে
14 নাম্বার, দ্য সেকেন্ড আর্য সত্য টট বাই বুদ্ধা রিলেটস টু, বৌদ্ধ দর্শনে দ্বিতীয় আর্য সত্যে কি বলা হয়? দ্য এক্সিস্টেন্স অফ সাফারিং, দ্য চেসেশন অফ সাফারিং, দ্য কজ অফ সাফারিং অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ। কি বলা হয়? দ্য Cause কজ of দ্য অফ কজ suffering. অফ দ্য সাফারিং। একদম, দ্য কজ অফ দ্য সাফারিং, অর্থাৎ দুঃখের কারণ আছে, দুঃখের কারণকে এখানে স্বীকার করা হয়। দ্য এক্সিস্টেন্স অফ সাফারিং, এটা হচ্ছে তোমার প্রথম আর্য সত্য, দ্য কজ অফ সাফারিং এটা দ্বিতীয় আর্য সত্য, অ্যান্ড দ্য চেসেশন অফ সাফারিং এটা তৃতীয় আর্য সত্যের মধ্যেই কিন্তু পড়ে। তার মানে 14 নম্বরের সি হচ্ছে কারেক্ট আনসার, দ্য কজ অফ সাফারিং। 15 নাম্বার, ইন শঙ্কর বেদান্ত অল দ্য প্রপোজিশনস আর ফলস এক্সেপ্ট, মানে এই চারটে অপশন যে দেওয়া আছে, হ্যাঁ, একটাই শঙ্করের দর্শন সম্পর্কে সত্য, বাকিগুলো সব হচ্ছে ফলস শঙ্করের দর্শন অনুযায়ী। কোনটা সত্য? কর্মযোগ ইজ দ্য প্রিন্সিপাল মিনস অফ জীবন মুক্তি, জ্ঞানযোগ ইজ দ্য প্রিন্সিপাল মিনস অফ বিধেয় মুক্তি, কর্মযোগ ইজ দ্য প্রিন্সিপাল মিনস অফ বিধেয় মুক্তি, জ্ঞানযোগ ইজ দ্য প্রিন্সিপাল মিনস অফ জীবন মুক্তি। শঙ্করের দর্শন অনুযায়ী কোন প্রপোজিশন কারেক্ট, এটা তোমার কাছে জানতে চেয়েছে। অনেকে এটা ভুল করে আসবে যে কোন প্রপোজিশন ফলস করে আসবে, কিন্তু এখানে জানতে চেয়েছে শঙ্করের বেদান্ত অনুযায়ী কোন প্রপোজিশন কারেক্ট। বলো উত্তর কি করবে? Ma'am, Gyan Marga is the principal means of Jivan Mukti. অবশ্যই জীবন মুক্তির জন্য তিনি জ্ঞান মার্গের কথাই তিনি বলেছেন, জীবের মুক্তির জন্য জ্ঞান মার্গের পথকেই তিনি অনুসরণ করেছেন। সুতরাং এটার উত্তর কিন্তু 15 নম্বরের ডি হবে, যে জ্ঞানযোগ ইজ দ্য প্রিন্সিপাল মিনস অফ জীবন মুক্তি। জীবন মুক্তির জন্য মানে আসল সঠিক পথ হচ্ছে জ্ঞান মার্গ। শঙ্করাচার্য একজন জ্ঞানমার্গী ফিলোসফার, জ্ঞানমার্গী বেদান্তিক। 15 নম্বরের ডি হচ্ছে কারেক্ট আনসার। তারপরে, ইন হুইচ স্টেজ অফ Ashtanga yoga, the distinction between knower and the known and the knowledge disappears. অর্থাৎ অষ্টাঙ্গ যোগের কোন স্টেজে গিয়ে জ্ঞাতা, জ্ঞেয় এবং জ্ঞান, এই তিন প্রকারের যে পার্থক্য, সেই পার্থক্য কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার হয়ে যায় কোন স্টেজে গিয়ে? সম্প্রজ্ঞাত সমাধি, অসম্প্রজ্ঞাত সমাধি, সানন্দ সমাধি, শাশ্মিত সমাধি। দারুণ প্রশ্ন, উত্তর করো। 16 নম্বরের কি হবে উত্তর? এটা ম্যাম অসম্পর্কৃত সমাধি। ভেরি গুড, এটার আনসার অসম্প্রজ্ঞাত সমাধি হবে, কারণ সানন্দ সমাধি, শাশ্মিত সমাধি এগুলো সবই সম্প্রজ্ঞাত সমাধির এগুলো ভাগ। আমরা জানি যে সম্প্রজ্ঞাত সমাধির ক্ষেত্রে কিছুমাত্র আমাদের মধ্যে বীজ থাকলেও অসম্প্রজ্ঞাত সমাধির ক্ষেত্রে কোনো রকম ভাবে জ্ঞাতা, জ্ঞেয় এবং জ্ঞানের যে বিষয়, তার মধ্যে কোনো ধরনের কোনো ডিস্টিংশন থাকে না। কমপ্লিটলি সেখানে মানুষের মুক্তি হয়, সমাধি লাভ হয় মানুষের। তো এটার উত্তর কিন্তু সবসময় অসম্প্রজ্ঞাত সমাধি হবে। 16 নম্বরের বি হচ্ছে কারেক্ট আনসার, অসম্প্রজ্ঞাত সমাধি, 16 বি। 17 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট আ সাংখ্য আর্গুমেন্ট ফর দ্য এক্সিস্টেন্স অফ প্রকৃতি? সাংখ্য দর্শনে কোনটি প্রকৃতির অস্তিত্ব সাধক যুক্তি নয়? এখনো কিন্তু এই প্রশ্নগুলো সিডি শর্মার বই থেকে আসে। আবারও বলছি, তোমরা যারা এসএলএসটি কোয়ালিফাই করতে চাইছো, নেট সেট কোয়ালিফাই করতে চাইছো, কোনো ধরনের কোনো বাংলা বই না, শুধুমাত্র এখনো অবধি তোমরা যে বইটাকে চোখ বন্ধ করে ভরসা করতে পারো, সেটা হচ্ছে সিডি শর্মার ক্রিটিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ান ফিলোসফি। দেখা যাচ্ছে যে এই বই থেকেই কিন্তু সমস্ত রকম প্রশ্নগুলো এখানে কভার হচ্ছে এসএলএসটির ক্ষেত্রেও। তাহলে এখানে বলছে যে সাংখ্য দর্শনে কোনটি প্রকৃতির অস্তিত্ব সাধক যুক্তি নয়? ভেদানাং পরিমাণাৎ, সমন্বয়াৎ, কারণ কার্য বিভাগাৎ এবং ভোক্তৃভাবাৎ। কোনটা বলবে? তার জন্য তো প্রকৃতির অস্তিত্ব সাধক যুক্তিটা তোমাদের মুখস্থ থাকতে হবে। কে ম্যাম, ভক্তি ভাবাত। প্রকৃতির অস্তিত্ব সাধক যুক্তিটা মুখস্থ বলবে বলো আগে? কে বলবে? ম্যাম, সম্পূর্ণ অর্ডারটা এখনো মনে পড়ছে না এখন। আমি বলে দিচ্ছি, ভেদানাং পরিমাণাৎ, সমন্বয়াৎ, শক্তিত প্রবৃত্তেস্য, কারণ কার্য বিভাগাৎ, অবিভাগাৎ, বৈশ্বরূপস্য। বৈশ্বরূপস্য, হ্যাঁ। এক্স্যাক্টলি, ঠিক আছে, বৈশ্বরূপস্য। তাহলে এবার বলো কোনটা এর মধ্যে ইনক্লুডেড নয়? ম্যাম ভক্তিভাব। অবশ্যই ভক্তিভাবাৎ। ভক্তিভাবাৎ প্রকৃতির অস্তিত্ব সাধক যুক্তি নিয়ে বারংবার নেটে সেটে এসএলএসটিতে প্রশ্ন হয়। ভেদানাং পরিমাণাৎ, সমন্বয়াৎ, শক্তিত প্রবৃত্তেস্য, কারণ কার্য বিভাগাৎ, অবিভাগাৎ, বৈশ্বরূপস্য। ভক্তিভাবাৎ কিন্তু তোমার সাংখ্য আর্গুমেন্ট নয় প্রকৃতির অস্তিত্ব সাধক যুক্তিতে, এটা পুরুষের ক্ষেত্রে এটা যুক্তি।
তারপরে 18 নাম্বার, দ্য হিল হ্যাজ ফায়ার বিকজ ইট ইজ নোয়েবল, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য ফ্যালাসি নোন অ্যাজ। মানে তুমি দেখছো যে এটা আর একটা সেকেন্ড হেত্যাভাস সম্পর্কে প্রশ্ন দেওয়া হয়েছে। দ্য হিল হ্যাজ ফায়ার বিকজ ইট ইজ নোয়েবল, কি বলবে এটা কোন প্রকার হেত্যাভাস হয়েছে? এটা সব ব্যভিচার হবে। কেন এটা সব ব্যভিচার হবে অভিজিৎ? কারণ নোয়েবিলিটি তো শুধু ওই পাহাড়ের মধ্যে থাকে তা না। ধরুন অন্য ক্ষেত্রে নোয়েবিলিটি থাকে, কিন্তু ওখানে সাধ্য নাও থাকতে পারে। এক্স্যাক্টলি, এটার উত্তর কিন্তু তোমার সব ব্যভিচার হেত্যাভাসই হবে। দ্য হিল হ্যাজ ফায়ার বিকজ ইট ইজ নোয়েবল, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ আ ফ্যালাসি কল্ড সব ব্যভিচার হেত্যাভাস। ক্লাসগুলো আর একবার দেখবে, হেত্যাভাসের জায়গাটা কিন্তু আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। 18 নম্বরের এটা ডি। থার্ড ওই কন্ডিশনটা করে, ভায়োলেট করে। একদম 5টা একদম, কন্ডিশনের থার্ড মধ্যে। কন্ডিশনটা, থার্ড কন্ডিশনটা যেন কি ছিল? ম্যাম, পক্ষ সত্য, স্বপক্ষ সত্য, বিপক্ষ অসত্য। এখানে বিপক্ষ অসত্যতা, বিপক্ষ এক্স্যাক্টলি, থাকছে নোয়েবিলিটি পর্বতের মধ্যে আছে, নোয়েবিলিটি ধরুন অন্য অন্য জ্ঞানের ক্ষেত্রেও আছে। অন্য জ্ঞানের ক্ষেত্রেও আছে, হুম হুম, পর্বতের বাইরে ভিন্ন জায়গাতেও আছে। হ্যাঁ, এটা 18 নম্বরের ডি হচ্ছে কারেক্ট আনসার, সব ব্যভিচার হেত্যাভাস, ঠিক। 19 নাম্বারটা বলো, ঈশ্বর কৃষ্ণ, কণাদ, শঙ্কর, রামানুজ, হ্যাঁ, বিবেক চূড়ামণি, সাংখ্যকারিকা, শ্রীভাষ্য, বৈশেষিক সূত্র। আমাকে এটা বলো যে ঈশ্বর কৃষ্ণের রচনা কোনটা? সাংখ্যকারিকা। ম্যাম সাংখ্যকারিকা। কণাদ কোনটা রচনা করেছেন? বৈশেষিক সূত্র। বৈশেষিক সূত্র। আচ্ছা, কণাদ রচনা করেছেন বৈশেষিক সূত্র। শঙ্কর কোনটা রচনা করেছেন? বিবেক চূড়ামণি। বিবেক চূড়ামণি। এক্স্যাক্টলি। রামানুজ কোনটা করেছেন? শ্রীভাষ্য। শ্রীভাষ্য। শ্রীভাষ্য, আমরা সকলেই জানি। তাহলে এটার কারেক্ট অর্ডারটা এটা হবে, ঈশ্বর কৃষ্ণের সাংখ্যকারিকা, কণাদের হচ্ছে তোমার বৈশেষিক সূত্র, শঙ্করের হচ্ছে বিবেক চূড়ামণি, আর রামানুজের হবে কিন্তু তোমার শ্রীভাষ্য। তাহলে হচ্ছে 2, 4, 1, 3 এটা হচ্ছে কারেক্ট আনসার। 19 নম্বরে ডি হচ্ছে কারেক্ট আনসার। ভেরি গুড কোয়েশ্চেন। বা তোমরা যদি সবাই লাইভ ক্লাসগুলো করো না, ক্লাসের মধ্যে প্রচুর প্রচুর তোমাদের পড়া হয়ে যাবে, ঠিক আছে? তোমরা দেখবে কানের মধ্যে এগুলো মানে আটকে যাবে, যে পরীক্ষার সময় গিয়ে তোমাদের ওগুলোই মনে পড়ে যাবে আমি যেগুলো আলোচনা করছি। 20 নাম্বার, দ্য ওয়াচওয়ার্ড, এটা আমি কিন্তু পড়িয়েছি তোমাদের নেট সেটের ক্ষেত্রে, ইউনিভার্সাল রিলিজিয়ান পড়াতে গিয়ে স্বামী বিবেকানন্দের দর্শনে এটা খুব সুন্দরভাবে পড়িয়েছি। দ্য ওয়াচওয়ার্ড ফর ইউনিভার্সাল রিলিজিয়ান অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের দর্শনে ইউনিভার্সাল রিলিজিয়ান বলতে কি বোঝানো হয়েছে? টলারেন্স, অ্যাকসেপ্টেন্স, কম্প্যাশন অ্যান্ড ফেথ ইন ম্যান। 20 নম্বরের কারেক্ট আনসার কোনটা? অ্যাকসেপ্টেন্স। অবশ্যই। কেন অ্যাকসেপ্টেন্স বলো তো অর্পিতা, বলতে পারবে? অন্য রিলিজিয়ান গুলোকেও অ্যাকসেপ্ট করে নেওয়া, টলারেট করার মানে মধ্যে। সহ্য হ্যাঁ, করার কথা। হ্যাঁ, সহ্য করাটা একটা নেগেটিভ পাওয়ার, হ্যাঁ। বুঝতে পেরেছো? মানে আমি সহ্য করছি, আমার কষ্ট হলেও আমি অন্য ধর্মকে সহ্য করছি, কিন্তু রিলিজিয়ান কথাটার অর্থ এখানে অ্যাকসেপ্ট করা, সর্বধর্ম সমন্বয়, ঠিক আছে? তো এই জন্য টলারেন্স শব্দটার একটা নেগেটিভ অর্থ আছে, কিন্তু অ্যাকসেপ্টেন্স শব্দটার একটা পজিটিভ অর্থ আছে, সবসময় মাথায় রাখবে। এই জন্য টলারেন্স কিন্তু কখনোই ইউনিভার্সাল রিলিজিয়ান মানে টলারেন্স নয়। ইউনিভার্সাল রিলিজিয়ান অ্যাকর্ডিং টু স্বামী বিবেকানন্দ ইজ দ্য অ্যাকসেপ্টেন্স অফ আদার রিলিজিয়ান, ঠিক আছে? তো এটাকে অ্যাকসেপ্টেন্স করতে হবে। 20 নম্বরের বি হচ্ছে তোমার কারেক্ট আনসার, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। ঠিক খেয়াল করে দেখো অর্পিতারা, যারা আমার কাছে রেগুলারলি ক্লাস করেছো, এটাও যেমন আমি তোমাদের পড়েছি, 21 নম্বরের প্রশ্নটাও দেখো। অ্যাকর্ডিং টু রবীন্দ্রনাথ টেগোর, রিলিজিয়ান কনসিস্ট ইন ম্যান ক্যাপাসিটি অফ সেলফ ট্রান্সেন্ডেন্স, ম্যান ক্যাপাসিটি অফ সেলফ অ্যাওয়ারনেস, ম্যানস ক্যাপাসিটি অফ সেলফ স্যাক্রিফাইস, ম্যানস ক্যাপাসিটি অফ সেলফ রিয়ালাইজেশন। এটার উত্তর কি হবে? ম্যানস ক্যাপাসিটি অফ ছোট সেলফ ট্রান্সেন্ডেন্স। ছোট ছোট আমি থেকে বড় আমিতে যাওয়া, ম্যাম। হ্যাঁ, একদম, নিজেকে অতিক্রম ও করে নিজেকে যাওয়া, অতিক্রম করা, নিজেকে সসীম থেকে অতিক্রম করে অসীমে। যাওয়া, বারে বারে নিজেকে অতিক্রম করা, নিজেকে নিজে অতিক্রম করা, ম্যানস ক্যাপাসিটি অফ সেলফ ট্রান্সেন্ডেন্স অ্যাকর্ডিং টু টেগোর, রিলিজিয়ান্স কনসিস্ট অফ, এই শব্দটা দিয়ে আমি বলছি তোমাদের, যদি তোমাকে ভালো করে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি পড়তে হয়, ঠিক আছে, তাহলে তোমাকে বসন্ত কুমার লালের যে বইটা আছে, সত্যি সত্যি ওই বইটা তুমি যদি ধরে ধরে পড়তে পারো, সমস্ত প্রশ্নের উত্তর তুমি ওখানেই পাবে, আর কোনো বইয়ে পাবে না, ওখানে যেটা আছে। সো এটা লাইনটা ওখানে তুলে দেওয়া আছে যে অ্যাকর্ডিং টু টেগোর, রিলিজিয়ন কনসিস্ট অফ ম্যানস ক্যাপাসিটি অফ সেলফ ট্রান্সেন্ডেন্স। 21-এর এ হচ্ছে কারেক্ট আনসার। তারপর অ্যাকর্ডিং টু ইকবাল, অ্যাকর্ডিং টু ইকবাল,
এটা আমার এখনো পড়া হয়নি, এটা পড়াতে হবে তোমাদের, একটু এটা শেষ হয়ে যাক যেটা আমরা পড়ছি, ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। অ্যাকর্ডিং টু ইকবাল, দ্য কসমোলজিক্যাল আর্গুমেন্ট ফর দ্য এক্সিস্টেন্স অফ গড is inadequate because it is inconsistent with the causal law, the moral law, the cosmic law and the teleological law. এটা কি হবে? এটা এটা আমি উত্তরটা বলে রাখছি, যদিও আমি পড়াইনি বলে এটা আমি ডিসকাস করছি না, এটার উত্তরটা আমি বলে রাখছি, এটা ইট ইজ ইনকনসিস্টেন্ট উইথ দ্য কজাল ল হবে। অ্যাকর্ডিং টু ইকবাল, দ্য কসমোলজিক্যাল আর্গুমেন্ট ফর দ্য এক্সিস্টেন্স অফ গড, আমি যেহেতু পড়াইনি দেখো সবাই চুপ করে গেলে, উত্তরটা বললে না, ঠিক আছে, পড়া হয়নি আমি বুঝতে পারছি। এক্সিস্টেন্স অফ গড ইজ ইনঅ্যাডিকুয়েট বিকজ ইট ইজ ইনকনসিস্টেন্ট উইথ কজাল ল। 22-এর এ আনসার হবে, লিখে রাখো, ঠিক আছে, আমরা এটা যখন ইকবালের আলোচনা হবে তখন আমরা বলে দেবো। বাট তারপরের যে প্রশ্নটা আছে সেটা কিন্তু আমরা অলরেডি পড়েছি, সেটা কিন্তু তোমরা বলতে পারবে। অ্যাকর্ডিং টু অরবিন্দ, দ্য অ্যাসেন্ট ফ্রম মাইন্ড টু সুপার মাইন্ড, মাইন্ড থেকে সুপার মাইন্ডে যেতে গেলে কোন স্টেপস গুলো অবলম্বন করে আমরা মাইন্ড টু সুপার মাইন্ড যাই? ইলুমিনেটেড মাইন্ড, ওভার মাইন্ড, ইনটুইশন, নো। হায়ার মাইন্ড, ইলুমিনেটেড মাইন্ড, ইনটুইশন, ওভার মাইন্ড, তারপরে তো সুপার মাইন্ড। এটার উত্তর কি হবে বলো তো, ABCD এই 4টে অপশনের মধ্যে? ম্যাম বি। বি হবে ম্যাম। বি, মানে হচ্ছে মাইন্ড, তারপর হচ্ছে হায়ার মাইন্ড, তারপর হচ্ছে ইলুমিনেট মাইন্ড, ইনটুইশন, ওভার মাইন্ড, তারপর হচ্ছে সুপার মাইন্ড। দিস ইজ দ্য মানে তোমার স্টেপস, ইন্টারমিডিয়েটরি স্টেপস, যেখান থেকে আমরা মাইন্ড টু সুপার মাইন্ডে গিয়ে পৌঁছাই। প্রথমে মাইন্ড, দেন হচ্ছে হায়ার মাইন্ড, ইলুমিনেট মাইন্ড, ইনটুইশন, ওভার মাইন্ড, দেন সুপার মাইন্ড। অর্থাৎ 23-এর বি হচ্ছে কিন্তু কারেক্ট আনসার। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আজকে যেহেতু সময়টা একটু কম, একটু তাড়াতাড়ি এগোতে হচ্ছে, কারণ 50টা প্রশ্ন আজকে আমরা ডিসকাস করবো, এরপর দিনের নাহলে থিওরিটিক্যাল আরো ধরে ধরে বিষয়গুলো আলোচনা করব। তো 23-এর ম্যাম শ্রী অরবিন্দ, হ্যাঁ বলো। মানে 22-এর যে কোশ্চেন পারে আমি পড়েছিলাম এই জায়গায় 3টে মানে ওরা মেনেছেন, একটা কসমোলজিক্যাল আর অন্টোলজিক্যাল আর টেলিওলজিক্যাল মনে হচ্ছে, আমি ঠিক কনফার্ম নই। আচ্ছা, আমি আরেক 22 নাম্বারটা বলছো তো? হ্যাঁ ম্যাম। 22 নাম্বারটা ঠিক আছে, তোমার যদি এটা মনে হয় তাহলে এটা একটা দাগ দিয়ে রাখো, আমাকে ক্লাসের পরে মনে করাবে, আমি আরেকবার বলে দেবো অ্যাকর্ডিং টু ইকবাল। ঠিক আছে প্রীতি, তুমি আমাকে মনে করাবে, আচ্ছা। ঠিক আছে? 22 নাম্বারটা, তাহলে হ্যাঁ 23 নাম্বারটা কিন্তু এটাই উত্তর হবে, মাইন্ড, হায়ার মাইন্ড, ইলুমিনেট মাইন্ড, ইনটুইশন, ওভার মাইন্ড, দেন হচ্ছে সুপার মাইন্ড। এই ক্রমটা কিন্তু মনে রাখবে, এটা সকল পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যারা BPSCও দিতে যাবে তাদের যেহেতু সিলেবাসে এই পোর্শনগুলো ইনক্লুডেড, সব শ্রী অরবিন্দ থেকে শুরু করে সবটাই তাদের আছে, এটা কিন্তু তাদেরকে পড়তে হবে। 23-এর বি হচ্ছে কারেক্ট আনসার। 24-এর এটা আমি পড়িয়েছি তোমাদের, যদিও কেসি ভট্টাচার্য পুরোটা কমপ্লিট হয়নি, কিন্তু এই অংশটা পড়িয়েছি। অ্যাকর্ডিং টু কেসি ভট্টাচার্য, দেয়ার আর 6 গ্রেড অফ theoretic consciousness, 5 grades of theoretic consciousness, 4 grades of theoretic consciousness and 3 grades of theoretic consciousness. বলো। 4 grades ম্যাম। 4 গ্রেডস। একদমই, চারটে চারটে আছে। ওটা পড়তে গিয়ে তো সেই প্রচন্ড কঠিন লেগেছিল আমাদের কেসি ভট্টাচার্যর থিওরি পড়তে গিয়ে। এটা কিন্তু তোমার অ্যাকর্ডিং টু কেসি ভট্টাচার্য, দেয়ার আর 4 গ্রেডস অফ থিওরিটিক কনসাসনেস, এটাই কিন্তু তোমাদের উত্তর হবে। 24 নম্বরে সি হচ্ছে কারেক্ট আনসার। 25 নাম্বার, ইন্টালেকচুয়াল কগনিশন অ্যাকর্ডিং টু রাধাকৃষ্ণন। হ্যাঁ, ইন্টালেকচুয়াল কগনিশন অ্যাকর্ডিং টু রাধাকৃষ্ণন is knowledge obtained by analysis and abstraction, synthesis and abstraction, analysis and synthesis, imagination and sensation. কোনটা উত্তর হবে? শ্রী অরবিন্দ দর্শনে আমরা নলেজকে অবটেন করি দুটো প্রসেসে, একটা হচ্ছে অ্যানালিসিস এবং সিনথেসিস, এটা সবসময় মাথায় রাখবে। অ্যানালিসিস এবং সিনথেসিসের কথাই তিনি বলেছেন, ইন্টালেকচুয়াল কগনিশন অ্যাকর্ডিং টু রাধাকৃষ্ণন ইজ নলেজ অবটেন্ড বাই অ্যানালিসিস অ্যান্ড সিনথেসিস। এই উত্তরটা কারেক্ট আনসার। অ্যানালিসিস সিনথেসিস প্রক্রিয়ার কথা কিন্তু রাধাকৃষ্ণন তার দর্শনে বারবার বলেছেন। 25 নাম্বারের সি হবে কারেক্ট আনসার, অ্যানালিসিস অ্যান্ড সিনথেসিস। মাথার মধ্যে ঢুকিয়ে নাও, একটা খাতা তৈরি করে নাও শুধুমাত্র প্রশ্ন উত্তরের, সেখানে কিন্তু তোমরা উত্তরটা লিখে রাখো। 25 নাম্বারের আনসার হবে কিন্তু তোমার সি।
26 নাম্বার, অ্যাকর্ডিং টু হেগেল, বোঝা যাচ্ছে যে যে অংশটুকু আমাদের একটু কম পড়া হয়েছে সেখানে কিন্তু আনসারগুলো করতে পারা যাচ্ছে না। মানে 2004-এরও প্রশ্ন যে খুব বেশি সহজ প্রশ্ন ছিল তা কিন্তু নয়। মানে ভাবো 2004 মানে আজকে থেকে 22 বছর আগের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করছি, ভেবে দেখো। 26 নাম্বার, অ্যাকর্ডিং টু হেগেল দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ইজ স্পিরিচুয়াল প্রগ্রেস, মেটেরিয়াল প্রগ্রেস, মোরাল প্রগ্রেস আর ন্যাচারাল প্রগ্রেস। এটা কি বলবে? উত্তর হেগেলের দর্শন প্রোগ্রেস। অনুযায়ী ম্যাম স্পিরিচুয়াল প্রোগ্রেস। একদম, অ্যাকর্ডিং টু হেগেল দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ইজ স্পিরিচুয়াল প্রগ্রেস। স্পিরিটের কথা হেগেল তার দর্শনে স্বীকার করেছেন। তোমাদের পলিটিক্যাল থটটা পড়ানো হলেই সাথে সাথে আমি হেগেলটা আরেকবার তোমাদের পড়িয়ে দেবো। 26 নম্বরের এ হচ্ছে কারেক্ট আনসার, স্পিরিচুয়াল প্রগ্রেস। অ্যাকর্ডিং টু হেগেল দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড ইজ স্পিরিচুয়াল প্রগ্রেস। 27 নাম্বার, who among the following has said that space has its basis in the subjective constitution of the human mind? তিনি স্পেসকে সাবজেক্টিভ কনস্টিটিউশন অফ দ্য হিউম্যান মাইন্ড বলেছেন। জন লক, লাইবনিজ, ইমানুয়েল কান্ট আর নিউটন। কে স্পেসকে হ্যাঁ হিউম্যান মাইন্ডের সাবজেক্টিভ কনস্টিটিউশন বলেছেন? কান্ট ম্যাম। ম্যাম কান্ট। অবশ্যই, দুজনেই মাত্র উত্তর করছো কেন? বাকিদের কাছেও তো উত্তর এক্সপেক্ট করা যায়, কারণ সবাই তো পড়াশোনা করছো, সবাই প্রশ্নগুলো ভালো করে দেখছো, সবাই উত্তর করো। এটা কিন্তু ইমানুয়েল কান্ট, ইমানুয়েল কান্টের মতে মনে আছে? হ্যাঁ, সংবেদনের দুটো শক্তি হচ্ছে আমাদের দেশ এবং কাল, মানব মনের। সেই জন্য কান্ট কিন্তু স্পেসকে, দেশ এবং তার সাথে সাথে কালকেও, ইভেন স্পেস অ্যান্ড টাইম, দেশ এবং কালকে তিনি সাবজেক্টিভ কনস্টিটিউশন অফ দ্য হিউম্যান মাইন্ড বলেছেন। মানব মনের দুটো আকার বলতে পারো, সংবেদন শক্তির দুটো আকার, একটা হচ্ছে দেশ এবং আর একটা হচ্ছে কাল। সেজন্য এটা ভীষণ ভীষণ 27 নম্বরের এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, 27 সি, ইমানুয়েল কান্ট। 28 নাম্বার, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যানালিটিক স্টেটমেন্ট অ্যাকর্ডিং টু কান্ট? কান্টের দর্শন অনুযায়ী কোনটা অ্যানালিটিক স্টেটমেন্ট বা কোনটা বিশ্লেষক বচনের মধ্যে পড়ে? আর রেনি ডে ইজ আ কোল্ড ডে, a rainy day is a wet day, a rainy day is a day which makes green grass, a rainy day is a gloomy day. ম্যাম কোনটা এ উত্তর হবে? রেইনি ডে ইজ আ ওয়েট ডে। একদম ওয়েট ডে, হ্যাঁ একদম ম্যাম, দিয়ে হবে। একদম, হ্যাঁ, রেনি ডে মানেই ওয়েট ডে। মানে তোমার উদ্দেশ্যের মধ্যেই বিধেয়টা লুকিয়ে রয়েছে। ধরো বিধেয়ের মধ্যে থেকে আমাকে নতুন করে কোনো কিছু জানার নেই, তার কারণ আমরা জানি রেনি সিজন মানে বা রেনি ডে মানেই সেখানে চারিদিক ভিজে থাকবে, সেটা আমরা জানি। উদ্দেশ্যের মধ্যেই বিধেয় লুকিয়ে আছে, বিধেয়তে নতুন করে কোনো ইনফরমেশন এখানে দেওয়া নেই। সুতরাং অ্যাকর্ডিং টু ইমানুয়েল কান্ট অ্যানালিটিক স্টেটমেন্ট হচ্ছে কিন্তু আর রেনি ডে ইজ আ ওয়েট ডে। 28-এর বি হচ্ছে কারেক্ট আনসার। 29 নাম্বার, এটা প্রচুর বার মানে বিভিন্ন জায়গাতে, শুধু নেট সেটে বলছে না, বিপিএসসি, এসএলএসটি, এমএসসি সব জায়গায় এখান থেকে প্রশ্ন হয়। হোয়াট ইজ নোন অ্যাজ হিউমস ফোর্ক ইন দ্য ডিস্টিংশন বিটুইন? হিউম তার দর্শনে কোন প্রকার ডিস্টিংশনকে আমরা হিউমস ফোর্ক বলি? ইমপ্রেশন অ্যান্ড আইডিয়া, রিলেশন অফ আইডিয়াস অ্যান্ড ম্যাটার্স অফ ফ্যাক্ট, রিজন অ্যান্ড প্যাশন অ্যান্ড দ্য সেলফ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। কোন ডিস্টিংশনটাকে হিউমস ফোর্ক বলা হয় হিউমের দর্শন অনুযায়ী? মনে ম্যাম পড়ছে না? রিলেশন অফ বললে আইডিয়াস এন্ড ম্যাটার অফ ফ্যাক্ট। হ্যাঁ ওটাই বি হবে। ধারণার সম্বন্ধ এবং হ্যাঁ, বস্তুস্থিতি। বস্তুস্থিতি। রিলেশন অফ আইডিয়াস মানে হচ্ছে ধারণার সম্বন্ধ, আর ম্যাটার্স অফ ফ্যাক্ট মানে হচ্ছে বস্তুস্থিতি। এই যে মানে ইয়েটা তিনি করেছেন, ভাগটা তিনি করেছেন, একে হিউমের দর্শনে হিউমস ফোর্ক বলা হয়। সো অনেকে ভুল করে এটা মুদ্রণে ধারণা করতে পারে, মুদ্রণ ধারণা বা ইমপ্রেশন অ্যান্ড আইডিয়া করতে পারে, বাট ইট ইজ রং আনসার। হ্যাঁ, হিউমস ফোর্ক মানে এই যে রিলেশন অফ আইডিয়া অ্যান্ড ম্যাটার্স অফ ফ্যাক্টের যে ডিস্টিংশন, তাকেই হিউমের দর্শনে হিউমস ফোর্ক বলা হচ্ছে। 29 নম্বরের বি হচ্ছে কারেক্ট আনসার। 30 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ নট ইমপ্লাইড বাই বার্কলেস ভিউ? মানে এই চারটে অপশনের মধ্যে কোনটা বার্কলের দর্শনে ইমপ্লাই করে না? বার্কলের দর্শনে ভিউ হচ্ছে টু বি ইজ টু বি পারসিভড। কোন তত্ত্বটা বার্কলের দর্শনের মধ্যে ইমপ্লাই করে না? আইডিয়াস ক্যান এক্সিস্ট অনলি অ্যাজ লং অ্যাজ দে আর বিং পারসিভড, কোয়ালিটিস ক্যান নট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য পারসিভিং মাইন্ড, অবজেক্টস ক্যান নট এক্সিস্ট when they are not perceived by any mind, objects cannot exist when they are not perceived by human mind বা human beings। কোনটা হবে? ম্যাম সি। কেন?
ম্যাম এটা ডি হবে তো মনে হয়। ম্যাম এটা তো এই ডি হওয়া উচিত। হ্যাঁ ম্যাম, না, আচ্ছা, আমি আগে প্রথমে আসি অর্পিতার কাছে। অর্পিতা এটা বলেছে যে অবজেক্টস ক্যান নট এক্সিস্ট হোয়েন দে আর নট পারসিভড বাই এনি মাইন্ড। আচ্ছা অর্পিতা, এটার কেন আনসার তুমি এটা বললে বলে মনে হলো তোমার, বলো। ম্যাম এই হিউম্যান বিং যেটা বলছে আমার মনে হলো না, তার কারণ কারণ বার্কলে তো মানে মানে যার কথা বলছে সেটা হিউম্যান মাইন্ড ছাড়াও তো মানে ঈশ্বর মানে পরম সত্তার কথাও বলেছেন যে সে হয়তো সেই মানে বস্তুটাকে ইয়ে করছে, পারসিভ করছে। আচ্ছা, সি নাম্বারের অপশনটা হচ্ছে অবজেক্টস ক্যান নট এক্সিস্ট। হ্যাঁ, অবজেক্ট এক্সিস্ট করতে পারে না। হ্যাঁ, যদি না কোনো মাইন্ড তাকে পারসিভ করছে, সে এক্সিস্ট করতে পারে না। আর এটা বলছে অবজেক্টস ক্যান নট এক্সিস্ট হোয়েন দে আর নট পারসিভড বাই হিউম্যান মাইন্ড, হিউম্যান বিংস। ম্যাম এটা সি হবে। এটা কেন ডি। মনে হচ্ছে? ম্যাম কেননা যখন বার্কলে প্রথমত যখন বললেন যে শুধুমাত্র মানুষের ধারণার উপর, তখন তার যে ধারণাটা অহং সর্বস্বভাবে পরিণত হয়ে যাচ্ছে, তো হ্যাঁ, সেখান থেকে বেরিয়ে আসার জন্য শেষ পর্যন্ত উনি হচ্ছে ঈশ্বরের মনের অস্তিত্বের কথা স্বীকার করছেন, যে আমরা না দেখলেও সেটা ঈশ্বর প্রত্যক্ষ করেন। হ্যাঁ, তো যদি মানে অবজেক্ট অবজেক্ট হচ্ছে মানে এনি মাইন্ড বলতে গেলে হচ্ছে কেউই যদি না দেখে তাহলে হচ্ছে অবজেক্ট এক্সিস্ট করতে পারবে না। মানে এখানে কেউ না কেউ দেখবে, সেটা ঈশ্বর হোক বা হচ্ছে সাধারণ মানে হিউম্যান বিং। তোমার এখানে এটা বুঝতে হবে বার্কলের ভিউয়ে কোনটা ইমপ্লাই করছে না বলছে। কোশ্চেনটা তো এইভাবে বলেনি, কোশ্চেনটাই তো বলছি একটু আলাদা হবে। যেটা এই সিটা ইমপ্লাই করছে, আর যেটা ইমপ্লাই করছে না সেটা ডিটা ইমপ্লাই করছে না। আমার কেন যেন মনে হচ্ছে কারেক্ট আনসার এটা সি কেন হবে, সিটা তো ইমপ্লাই করে যাচ্ছে। ঠিক আছে, সিটা ইমপ্লাই করে যাচ্ছে তো বার্কলের দর্শন অনুযায়ী, না? টু বি ইজ টু বি পারসিভড, হ্যাঁ অবজেক্টস ম্যাম। ক্যান নট এক্সিস্ট হোয়েন দে আর হ্যাঁ নট ম্যাম, পারসিভড বাই এনি তাহলে মাইন্ড। আর তাহলে এইটা ঠিক ডি নয়। হবে। হ্যাঁ, এটা মনে হচ্ছে আমার এটা ডি হবে। আমারও হ্যাঁ কনফিউশন ম্যাম, লাগছিল যখন এটা প্রশ্ন নট দেখছিলাম। ইমপ্লাইড বলেছে, হ্যাঁ ম্যাম, নট ইমপ্লাইড নট যেহেতু ইমপ্লাইড বলেছে, বলছে, এই ডি জন্যই তো বললাম হবে এটা। এটা ডি আমার, হবে তাহলে। হ্যাঁ এটা ডি, ডি হবে। নট ইমপ্লাইড বলেছে, অবজেক্টস ক্যান নট এক্সিস্ট হোয়েন দে আর নট পারসিভড বাই হিউম্যান বিংস। হ্যাঁ, তাও এক্সিস্ট করতে পারে। ঠিক আছে, এখানে পারে না বলেছে, এটাই নট ইমপ্লাইড হচ্ছে। আমার কেন জানো এটা মনে হচ্ছে, আমিও কনফিউজ ছিলাম সি আর ডি এর মধ্যে, কিন্তু আমার মনে হচ্ছে 30 নম্বরে ডি হচ্ছে কারেক্ট আনসার হবে। অবজেক্টস ক্যান নট এক্সিস্ট হোয়েন দে আর নট পারসিভড বাই হিউম্যান মাইন্ড। এটা বার্কলের দর্শনে এটা ইমপ্লাই করে না। 30-এর ডি হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, একটু জায়গাটা দেখে নিও, তাহলে ক্লিয়ার হবে। ম্যাম এইটা ডি তো হবে ম্যাম এটা। এই 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 তাহলে ম্যাম আচ্ছা, আমি দেখছি দেখছি, দাঁড়াও। একটা জিনিস খেয়াল করে দেখো, 31 নম্বর প্রশ্নটা এবারে এসএলএসটি তে এসেছিল, দেখেছো? অন্যরকম ভাবে, হুইচ আর দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ডেফিনেশন অফ সেকেন্ডারি কোয়ালিটিজ অ্যাকর্ডিং টু জন লক। মানে এইখানে আমি তোমাদের এটা বলছি যে 2004 সালের প্রশ্নপত্র ফলো করে আমি বলছি, ওয়াইমেসি না পড়লে তুমি নেট সেট কোয়ালিফাই করতে পারবে না। বিশেষত এসএলএসটি এর মতো পরীক্ষাও ওয়াইমেসি না পড়লে তুমি ক্লিয়ার করতে পারবে না। ওয়াইমেসির ম্যাম বই থেকে এই লাইন, কোশ্চেনটা ম্যাম সেদিন আলোচনা হয়েছে, আমরা খুব স্টাম্বল করছিলাম ওখানে ম্যাম। একদম একদম পরিষ্কার হয়ে আছে, এখন কোনো প্রশ্নই সি হবে না। সিএসসির কোর্সে এটা আলোচনা হচ্ছিল এই প্রশ্নটা নিয়ে, তাই তো? তো অনেকে হ্যাঁ ম্যাম, উত্তর করতে পারছিল না যে আমি হচ্ছে পারিনি গৌণ সেদিন ম্যাম। গুণের, হ্যাঁ, গৌণ গুণের কারেক্ট ডেফিনেশন কি। হ্যাঁ, আচ্ছা বলো তাহলে, অভিজিৎকে এটা জিজ্ঞাসা করি, এ বি সি আর ডি এই চারটের মধ্যে কোনটা গৌণ গুণের কারেক্ট ডেফিনেশন সেকেন্ডারি ম্যাম কোয়ালিটিস সেকেন্ডারি এর? কোয়ালিটিস আর নাথিং ইন দ্য অবজেক্টস দেমসেলভ বাট পাওয়ার টু প্রডিউস সেন্সেশন ইন আস বাই দেয়ার প্রাইমারি কোয়ালিটিস, এটা হবে। ভেরি গুড, ভেরি গুড, এটাই আনসার, এটাই কারেক্ট আনসার। সেকেন্ডারি কোয়ালিটি কখনো অবজেক্টের মধ্যে থাকে না, কিন্তু সেকেন্ডারি কোয়ালিটি, হ্যাঁ, প্রাইমারি কোয়ালিটিস গুলোর দ্বারা আমাদের মধ্যে একটা সেন্সেশন, তাকেই সেকেন্ডারি কোয়ালিটি বলা হয়। সেকেন্ডারি, হুইচ আর দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট ডেফিনেশন অফ সেকেন্ডারি কোয়ালিটিস, এটা ভীষণ ইম্পর্টেন্ট। লকের দর্শন থেকে দেওয়া হয়েছে, একদম ওয়াই মেসি থেকে লাইন তুলে এই প্রশ্নটা দেওয়া হয়েছে সেকেন্ডারি কোয়ালিটিস।
জন লকের দর্শন অনুযায়ী। এটা এবারের এসএলএসটিতে এটার উপরে প্রশ্ন ছিল, অনেকে উত্তর করতে পারেনি এবং বেশিরভাগ ক্ষেত্রে সবাই খুব চ্যালেঞ্জ করেছিল এই প্রশ্নটা নিয়ে যে পর্ষদ ভুল উত্তর দিয়েছে, কিন্তু না, দেখো সেকেন্ডারি কোয়ালিটিজ আর নাথিং ইন দ্য অবজেক্ট। সেকেন্ডারি কোয়ালিটিজ অবজেক্টের মধ্যে কোনোভাবে থাকে না, ঠিক আছে, কিন্তু সেকেন্ডারি কোয়ালিটিজ যে ধারণা আমাদের উৎপন্ন হয় সেটা প্রাইমারি কোয়ালিটি থেকে বা মুখ্য গুণ থেকে উৎপন্ন হয়। মুখ্য গুণগুলো দেখার ফলে আমাদের মধ্যে এক ধরনের সেন্সেশন বা সংবেদন উৎপন্ন হয়, সেটাই হচ্ছে সেকেন্ডারি কোয়ালিটিজ এর সংবেদন, ঠিক আছে। তো 31 নম্বরের এ হচ্ছে কারেক্ট আনসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মাথার মধ্যে কিন্তু ঢুকিয়ে নাও 31 নম্বরের এ। 32 নাম্বার, লাইবনিজের দর্শন অনুযায়ী, অ্যাকর্ডিং টু লাইবনিজ, monads are dependent on external agencies, internally self-sufficient, interdependent and independent। কোনটা বলবে অ্যাকর্ডিং টু লাইবনিজ? monads are অপশন ডি আর ম্যাম। তো ইন্টারনালি সেলফ সাফিসিয়েন্ট। ইন্টারনালি সেলফ একদম সাফিসিয়েন্ট। একদম, ডি নয় কিন্তু, ডি কিন্তু এটার উত্তর হবে না, এটা হবে এইটা, ইন্টারনালি সেলফ সাফিসিয়েন্ট। তারাই নিজেই নিজের জন্য যথেষ্ট, তাদেরকে অন্য কারোর প্রয়োজন হয় না, কোনো এক্সটার্নাল এজেন্সিস এর প্রয়োজন হয় না। একটা মনাড অন্য মনাডের সঙ্গে ইন্টারডিপেন্ডেন্ট নয়, দে আর পিওরলি ইন্টারনালি তারা সেলফ সাফিসিয়েন্ট। লাইবনিজের দর্শন অনুযায়ী মোনাডস আর ইন্টারনালি সেলফ সাফিসিয়েন্ট। 32 নম্বরের বি হচ্ছে তোমার কারেক্ট আনসার। ইন্ডিপেন্ডেন্টও তো হবে মনে হচ্ছে। না, ইন্ডিপেন্ডেন্ট এখানে মানে চারটে অপশন যদি তুমি এখানে দেখো, হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট তো অবশ্যই, এটা তো স্বতন্ত্র, কিন্তু এই চারটের মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে সৌরভ মনে হচ্ছে যেটা, সেটা হচ্ছে ইন্টারনালি সেলফ সাফিসিয়েন্ট। বুঝতে পেরেছো? মানে যখন চারটে অপশন দেবে তার মধ্যে যদি তোমাকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বার করতে দেয়, ইন্ডিপেন্ডেন্টটাও কারেক্ট আনসার হতে পারে। প্রত্যেকটি মনাড হচ্ছে স্বতন্ত্র, একে অপরের সঙ্গে তারা কোনোভাবে কানেক্টেড নয়, হ্যাঁ, কিন্তু ইন্টারনালি তারা সেলফ সাফিসিয়েন্ট, এই জন্য তারা গবাক্ষহীন, তাদের কোনো জানালাও নেই, জানালাবিহীন, একে অপরের সঙ্গে সংযোগ তৈরি করতে পারে না। ইন্টারনালি সেলফ সাফিসিয়েন্টটা আমার মনে হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার এখানে। সৌরভ বুঝতে পেরেছো আমি কি বললাম? হ্যাঁ ম্যাম। মনে হচ্ছে, এটা দেখে নিতে পারো তবু আর একবার। না 32 ম্যাম, এই এটাই ওয়াইবিসি খুললেই বেরিয়ে আসবে। আচ্ছা, এটাই 32 হ্যাঁ। নম্বরে বি তাহলে কারেক্ট আনসার হচ্ছে। 33 নাম্বার, ভালো প্রশ্ন, যেগুলো সবসময় সিএসসি কোর্সে আমাদের আলোচনা হচ্ছে। অ্যাকর্ডিং টু স্পিনোজা দ্য নাম্বার অফ সাবস্টেন্স ক্যান বি 1 2 3 4, বলো। 1। ওয়ান on ম্যাম। only 1। ডেকার্টের দ্রব্যের লক্ষণ স্বীকার করে নিয়ে স্পিনোজা সাবস্টেন্সকে একটাই বলেছেন, সেটা হচ্ছে ঈশ্বর। 1, দ্রব্য ইকুয়ালস টু প্রকৃতি ইজ ইকুয়াল টু ঈশ্বর। 33 নম্বরের এ হচ্ছে কারেক্ট আনসার। 34 নাম্বার, ডেকার্টস ডিস্টিংগুইশড বিটুইন 3 কাইন্ডস অফ আইডিয়াস, দ্য ওয়ান হি ডিড নট আইডেন্টিফাই। ডেকার্ট তার দর্শনে 3 প্রকার ধারণা স্বীকার করেছেন, যাকে তিনি স্বীকার করেননি সেটা কোনটা? ইনেট আইডিয়া, কমপ্লেক্স আইডিয়া, ফিকটিশিয়াস আইডিয়া অ্যান্ড অ্যাডভেন্সিয়াস আইডিয়া। কোনটা? কমপ্লেক্স আইডিয়া। কমপ্লেক্স আইডিয়া। অবশ্যই কমপ্লেক্স আইডিয়া। ডেকার্ট তার দর্শনে 3 প্রকার ধারণা স্বীকার করেছেন, বাট কমপ্লেক্স আইডিয়াকে তিনি স্বীকার করেননি। কৃত্রিম আগন্তুক ধারণা, কৃত্রিম ধারণা, সহজাত ধারণা, অ্যাডভেন্সিয়াস আইডিয়া, ফিকটিশিয়াস আইডিয়া অ্যান্ড ইনেট আইডিয়া, এই 3টেকেই স্বীকার করেছেন। 35 নাম্বার, মানে 34-এর বি হচ্ছে কারেক্ট আনসার, যেটা তিনি স্বীকার করেননি। বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন এইভাবে গুড়িয়ে দিয়ে স্টুডেন্টসদের মাথা খারাপ করে দেয়, বিশেষ করে দেখবে এসএলএসটিতেও এরকম করেছে, যে হচ্ছে কোনটা নয় করে দেয়, তখনই অসুবিধা হয়ে যায় উত্তর করতে, ঠিক আছে। কমপ্লেক্স আইডিয়া। 35 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডেসক্রিপশনস অফ অ্যারিস্টটলস গড? অ্যারিস্টটলিয়ান ফিলোসফিতে গড সম্পর্কে কি বলা হয়েছে? পিওর ফর্ম অ্যান্ড পারফেক্ট অ্যাকচুয়ালিটি, পিওর ম্যাটার অ্যান্ড পারফেক্ট অ্যাকচুয়ালিটি, পিওর ফর্ম অ্যান্ড পারফেক্ট পোটেনশিয়ালিটি, পিওর ম্যাটার অ্যান্ড পিওর পোটেনশিয়ালিটি। দেখো, ম্যাটার কোনোদিনই হবে না, মানে আমরা সাধারণত উত্তর করতে গেলে না কিভাবে অভ্যস্ত হতে হয় বলতো, যেটা কোনোদিনই হবে না সেটাকে আলাদা করতে হয়। হ্যাঁ, গড কোনোদিন ম্যাটার হতে পারে না, ঠিক আছে, গড কখনো ম্যাটার নয়। সুতরাং বি আর ডি প্রথমেই কিন্তু তোমার বাদ চলে যাচ্ছে, বি আর ডি এর আনসার হবে না, যেটা হবে না সেটাকে প্রথম বাদ করে দাও, এটা হচ্ছে তোমার স্ট্র্যাটেজি। তারপর যেটা হতে পারে সম্ভাব্য দুটো, এ আর সি। এবার বলো এর মধ্যে কোনটা হবে? পিওর ফর্ম অ্যান্ড ম্যাম পারফেক্ট সি। অ্যাকচুয়ালিটি। ম্যাম এ হবে। এ হবে। পিওর পোটেনশিয়ালিটি গড কখনোই নয়, ঠিক আছে, অ্যাকচুয়ালিটি। এটা পারফেক্ট না লিখে কিন্তু পিওর অ্যাকচুয়ালিটিও তো লিখতে পারতো, পিওর, হ্যাঁ পারফেক্টই, ঠিকই আছে, ঠিকই আছে, এটা এটা ঠিক আছে, হ্যাঁ 35 ম্যাম, নাম্বার এটা ঠিকই আছে, যাচ্ছে, ঠিকই হ্যাঁ। আছে, একদম একদম। 35-এর এ হচ্ছে কারেক্ট আনসার, পিওর ফর্ম অ্যান্ড পারফেক্ট অ্যাকচুয়ালিটি। গড কখনো পোটেনশিয়ালিটি হতে পারে না, ঠিক আছে, গড সবসময় পিওর ফর্ম অ্যান্ড পারফেক্ট অ্যাকচুয়ালিটি। 35-এর এ হচ্ছে কারেক্ট আনসার, ভালো কোশ্চেন।
36 নম্বর, which one of the following is not the view of Saint Augustine? অগাস্টাইনের দর্শনে কোনটা কারেক্ট নয়? The only knowledge worth having is knowledge of God. Reason is opposed to faith and irrelevant to it. Logic, metaphysics, and ethics are valuable only if they contribute to the knowledge of God. My knowledge that I exist is an indubitable certainty. এটা নয়, বলো কোনটা হবে? ডি হবে ম্যাম এটার। রিজন ইজ অপোজ টু ফেথ অ্যান্ড ইররিলেভেন্ট টু ইট, মানে তো অপোজ করে না রিজনটা, ওর তো সাথে সমানে চলে রিজন ফেথের সঙ্গে। হ্যাঁ, এটাই হবে উত্তর। রিজন ইজ অপোজ টু, এখানে কি লিখছে খেয়াল করেছো? রিজন ইজ অপোজ টু ফেথ লিখছে। সেই জন্যই তো বলছি অপোজ তো করে না, মানে একে অপরের সঙ্গে চলে। ইররিলেভেন্ট টু ইট এটা তো হবে ও না। হ্যাঁ, এটা তো এই দেখো আবারও সেন্ট অগাস্টাইনের দর্শনে এটা তো নট বলেছে, তাই না? not রিজন বলছে, ইজ সেই জন্য। নট অপোজ টু ফেথ, হ্যাঁ ঠিক। এটা 36-এর বি আনসার হবে। বাদ বাকি তিনটে দেখুন ঠিক আছে ম্যাম, বাদ বাকি তিনটে বক্তব্যই বলেছেন। The only knowledge worth having the knowledge of God, হ্যাঁ, reason is not opposed to faith, হ্যাঁ এইটা হবে, এটা হবে। এটা কিন্তু কোশ্চেনটা দারুণ প্রশ্ন। দেখো সেন্ট অগাস্টাইন কোনটা বলেননি, উনি ম্যাম বলেছেন হচ্ছে অপশন রিজন ইজ ডিটা নট। কি অ্যাস্টাগস্টিনের মত বটে? না, অপশন ডি কখনোই না। কোনোদিনই যারা হচ্ছে মধ্যযুগীয় দার্শনিক তারা কোনোদিনই ইনডুইটেবল ট্রুথ মানে হচ্ছে নিশ্চিত সিদ্ধান্ত তারা কখনো এগুলো নিয়ে পৌঁছননি, এগুলো নিয়ে তারা কথাই বলেননি। তাদের দর্শনে ফেতের স্থান সর্বাগ্রে, রিজন তাকে অপোজ করে না। আর এখানে রিজন যাকে অপোজ করে বলছে এটা সেন্ট অগাস্টাইন বলেননি, এর উল্টোটা বলেছেন যে রিজন ইজ নট অপোজ টু ফেথ। ঠিক আছে, মানে এটার উত্তর কিন্তু 36 নম্বরের তোমার বি হবে, এটার উত্তর 36-এর বি। হ্যাঁ, এই একটু এই লাইনটা ধরে আমি তোমাদের পড়িয়েছি, এটা ওয়াইমেস এর বইতেও এই লাইনটা আছে, রিজন ইজ নট অপোজ টু ফেথ। এটা একবার দেখো, 36-এর বি হচ্ছে কারেক্ট আনসার। অগাস্টাইন এটা বলেননি, এটা হবে 36-এর বি। 37 নাম্বার, ইন হুইচ, যেগুলো যেগুলো একটু অসুবিধা লাগছে সেগুলো একটু গোল করতে পারো, এগুলোকে প্রিন্ট আউট নিতে পারো, অ্যাপে দেওয়া আছে, তোমাদের গ্রুপেও দেওয়া আছে আজকেরটা, ঠিক আছে, একটু দেখে নিতে পারো। ইন হুইচ অফ হিজ ডায়লগ প্লেটো প্রোপাউন্ডেড হিজ থিওরি অফ নলেজ অ্যাজ রিকালেকশন? নলেজকে কোন গ্রন্থে তিনি নলেজকে রিকালেকশন বলেছেন বলো তো? মেনো ম্যাম। মেনো অ্যান্ড এটা মেনো, মেনোতে বলেছেন। বলেছেন, মেনোতে বলেছেন, ঠিক আছে। এটা প্লেটো নলেজকে রিকালেকশন বলেছেন, হ্যাঁ তিনি মেনোতে আলোচনা করেছেন। এটার উত্তর কিন্তু মেনো হবে। অনেকেই ভুল করে এটা রিপাবলিক করতে পারে বা থিয়েটারাস করতে পারে, তা কিন্তু না। প্লেটো যে গ্রন্থে নলেজকে তিনি রিকালেকশন বলেছেন সেটা হচ্ছে মেনো। ডি, 37 নম্বরে ডি কারেক্ট আনসার হবে। Which one of the following causes does not belong to Aristotle's philosophy? চারটে কারণের মধ্যে কোনটা অ্যারিস্টটলের দর্শনে কারণ বলে স্বীকৃত নয়? নেসেসারি কজ, ফর্মাল কজ, মেটেরিয়াল কজ, এফিশিয়েন্ট কজ, কোনটা? নেসেসারি কজ ম্যাম। নেসেসারি কজকে অ্যারিস্টটল তার দর্শনে স্বীকার করেননি। ফর্মাল কজ, মেটেরিয়াল কজ, এফিশিয়েন্ট কজকে তিনি তার দর্শনে স্বীকার করেছেন। 38-এর এ হচ্ছে কারেক্ট আনসার, সেটা হচ্ছে নেসেসারি কজ। 38। 39 খুব সহজ এটা। হ্যাঁ, অ্যারিস্টটল এটা ম্যাচ করতে দিয়েছে লিস্ট 1 লিস্ট 2 সঙ্গে। অ্যারিস্টটল, স্পিনোজা, লাইবনিজ, কান্ট, ট্রান্সেন্ডেন্টাল ইউনিটি অফ অ্যাপারসেপশন, প্রি এস্টাবলিশড হারমোনি, আনমুভড মুভার, ইন্টেলেকচুয়াল লাভ অফ গড। বলে ফেলো অ্যারিস্টটলের সাথে কোনটা যাবে? আনমুভড মুভার। স্পিনোজার সঙ্গে কোনটা যাবে? প্রি এস্টাবলিশড ইন্টেলেকচুয়াল হারমোনি। লাভ অফ গড। হাই, কি ও সরি বলছো? সরি ম্যাম, সরি লাইবনিজের সাথে যাবে প্রি ইন্টেলেকচুয়াল লাভ এস্টাবলিশড অফ হারমোনি। গড। ইন্টেলেকচুয়াল লাভ অফ গড, বুদ্ধি সংযত ঈশ্বর প্রেম। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। হুম, স্পিনোজা, লাইবনিজ কি হবে? প্রি এস্টাবলিশড প্রি Established এস্টাবলিশড harmony. হারমোনি এটা হবে। আর কান্ট কি হবে? ট্রান্সেন্ডেন্টাল ট্রান্সেন্ডেন্টাল ইউনিটি অফ ইউনিটি অফ অ্যাপারসেপশন। অ্যাপারসেপশন, ঠিক আছে। তাহলে এটার উত্তর হবে 3, 4, 2, 1, মানে হচ্ছে 39 নম্বরের বি ইজ দ্য কারেক্ট আনসার। একদম ভুল করবে না এটা। হ্যাঁ, অ্যারিস্টটল হবে আনমুভড মুভার, অচালিত চালক। স্পিনোজা হবে ইন্টালেকচুয়াল লাভ অফ গড, ঈশ্বরকে বুদ্ধির মাধ্যমে পাওয়া যায় না, কোনো ভক্তির মাধ্যমে নয়, বুদ্ধির মাধ্যমে পাওয়া যায় ইন্টালেকচুয়াল লাভ অফ গড। কারণ তার দর্শনে ঈশ্বর হচ্ছে দ্রব্য ইকুয়ালস টু প্রকৃতি ইজ ইকুয়াল টু ঈশ্বর, যে ঈশ্বরকে ভক্তির মাধ্যমে না, কারণ তিনি ওই তোমার কি স্বীকার করেছিলেন, এই যে
ইম্পার্সোনাল গড স্বীকার করেছেন। হ্যাঁ, ইম্পার্সোনাল গড স্বীকার করার জন্য গডকে তিনি বলেছেন ইন্টালেকচুয়াল লাভের মাধ্যমে পাওয়া যায়, বুদ্ধির মাধ্যমে পাওয়া যায়। লাইবনিজ হচ্ছে প্রি এস্টাবলিশড হারমোনি, আর কান্ট হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইউনিটি অফ পারসেপশন। তোমার হচ্ছে 39 নম্বরে বি ইজ দ্য কারেক্ট আনসার। 40 নম্বর, দ্য হিউম্যান বিং হ্যাজ বিন কাস্ট ইন আ ওয়ার্ল্ড বিয়ন্ড হিজ উইলিং ইজ দ্য থিসিস প্রোপাউন্ডেড বাই নিৎসে, হুসার্ল, সাত্রে, হাইডেগার। কি হবে উত্তর? The human being has been cast in a world beyond his willing is the thesis propounded by Heidegger. এটা কি নিচ্ছে হতে পারে ম্যাম? ম্যাম নিৎসে কেন? মনে হচ্ছে। আমারও নিশ্চয় মনে হচ্ছে কোনো কোনো, কেন জানো? নিৎসে উইলিং এর কথা বলেছে, এটা নিৎসে আনসার হ্যাঁ, হবে। নিশ্চয় আনসার হবে। আর নিৎসে উইল পাওয়ারের কথা বলেছে না, গডকে স্বীকার না করে উইল টু পাওয়ার। হ্যাঁ, উইল টু পাওয়ারের কথা বলেছিলেন। উইল টু পাওয়ারের কথা বলে, হ্যাঁ নিৎসের উইল টু পাওয়ারের কথা বলেছিলেন, ঠিক ঠিক। এটার উত্তর 40 নম্বরে এ হবে, নিৎসে। আর একবার আমি একবার দেখে নেবো, যেটাকে আমার একটু মানে 1%ও কনফিউশন থাকছে, আমার একটু ওখানে দেখে নিতে ইচ্ছা করছে। 1 সেকেন্ড দাঁড়াও তো, 1 সেকেন্ড একটু দাঁড়াও। হ্যাঁ, তারপরে এটা আমি দেখে নিচ্ছি আরেকবার তবুও। হ্যাঁ, এটা নিশ্চয়ই উত্তর হবে বারবার করে, আমারও এটা মনে হচ্ছে, আরেকবার আমি দেখে নিচ্ছি। 41 নাম্বারটা একবার দেখো তো। হ্যাঁ, তারপরেরটা দেখো। আচ্ছা, আমি আরেকবার এই কোয়েশ্চেনটা একবার ফেলে দেখি, দাঁড়াও তো। ম্যাম মার্টিন হাইডেগার দেখাচ্ছে। এটার উত্তর এটা হাইডেগারই হবে, বললাম না, এটা মার্টিন হাইডেগারই হবে। The thesis that the human being has been thrown or cast into a world beyond their willing. This theory is propounded by the German philosopher Martin Heidegger. এই জন্য ফট করে আমার একবার মনে হলো মার্টিন হাইডেগার। অ্যান্ড ইট ইজ দ্য সেন্ট্রাল কনসেপ্ট অফ দ্য ফেনোমেনোলজিক্যাল এক্সিস্টেন্সিয়ালিজম। দিস ইজ দ্য শিপ্রা। আছো শিপ্রা? হ্যাঁ ম্যাম। This theory is propounded by the German philosopher Martin Heidegger. Nietzsche is not correct answer. ঠিক আছে, নিৎসে উইল টু পাওয়ারের কথা বলেছেন মানেই নিৎসে এটা বলেননি। আর এটা ইট ইজ দ্য সেন্ট্রাল কনসেপ্ট অফ ফেনোমেনোলজিক্যাল এক্সিস্টেন্সিয়ালিজম, পার্টিকুলারলি ইন বিং অ্যান্ড টাইম। হাইডেগার, মার্টিন হাইডেগার তার বিং অ্যান্ড টাইম গ্রন্থে তিনি কিন্তু পার্টিকুলারলি ফেনোমেনোলজিক্যাল এক্সিস্টেন্সিয়ালিজম নিয়ে আলোচনা করেছেন, যেখানে তিনি ডিজাইনকে নিয়ে আলোচনা করেছেন, সেখানে তিনি এটা বলছেন, হ্যাঁ, যে হচ্ছে তোমার দ্য হিউম্যান বিং হ্যাজ বিন কাস্ট অর থ্রো ইন দ্য ওয়ার্ল্ড বিয়ন্ড হিজ উইলিং। এটা থিসিস প্রপাউন্ডেড বাই মার্টিন হাইডেগার। থ্রোননেসের যে কনসেপ্ট, থ্রোননেস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা দেখে রাখো। হ্যাঁ ম্যাম, এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। এটা এই ক্লাসের মধ্যে থেকেই যেন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। আমি আরেকবার করে বলে দিচ্ছি, মার্টিন হাইডেগার দ্য গ্রেট জার্মান ফিলোসফার, ঠিক আছে, ইন হিজ বুক বিং অ্যান্ড টাইম হিজ সেন্ট্রাল কনসেপ্ট ইজ ফেনোমেনোলজিক্যাল এক্সিস্টেন্সিয়ালিজম, হোয়ার হি সেড দ্যাট, ঠিক আছে, দ্য হিউম্যান বিং হ্যাজ বিন কাস্ট অর থ্রোন, আর একটা শব্দ আছে এখানে, কাস্ট দিয়ে দিয়েছে, আর একটা দিতে পারে THROWN, thrown into a world beyond their willing, known as thrownness, is propounded by Martin Heidegger. এটা হাইডেগারের কনসেপ্ট। 40 নম্বরে ডি হচ্ছে তার কনসেপ্ট। তারপরে 40 নাম্বারটা নোট ডাউন করে রাখো, কিন্তু ভুল করো না। তারপরের প্রশ্নটা দেখো, হুসার্ল থেকে দিয়েছে, তারপরের প্রশ্নটা এসছে হুসার্ল থেকে। কি দিচ্ছে প্রশ্নটা? Husserl's transcendental phenomenological reduction is aimed at discovering empirical ego, phenomenological ego, আর একটা intersubjective ego, transcendental ego.
কি হবে উত্তর? ট্রান্সেন্ডেন্টাল ইগো হবে উত্তরের। Transcendental ego. Husserl's transcendental phenomenological reduction is aimed at discovering the transcendental ego. এটার উত্তর transcendental ego হবে। Husserl's transcendental phenomenological reduction is aimed at discovering transcendental ego. 41-এর ডি হচ্ছে কারেক্ট আনসার। এই প্রশ্ন উত্তর যত সলভ করবে না তত ক্লিয়ার হবে। দাঁড়াও, 2-3টে ক্লাস করার পর এই ফলটা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে। 42 নাম্বার, অ্যাকর্ডিং টু উইটগেনস্টাইন, মানে পুরোটাই এসছে কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি থেকে। অ্যাকর্ডিং টু উইটগেনস্টাইন, দ্য প্রিমিটিভ এলিমেন্ট আউট অফ হুইচ দ্য ওয়ার্ল্ড ইজ কনস্টিটিউটেড আর অবজেক্টস, ফ্যাক্ট, স্টেট অফ অ্যাফেয়ার্স অ্যান্ড ফর্মস অফ অবজেক্ট। কি হবে বলো তো? এটার উত্তর হবে অবজেক্ট। এটার উত্তর হবে অবজেক্ট। অ্যাকর্ডিং টু উইটগেনস্টাইন, দ্য প্রিমিটিভ এলিমেন্ট যার মাধ্যম দিয়ে এই ওয়ার্ল্ড কনস্টিটিউটেড হয়েছে, হ্যাঁ, সেটা হচ্ছে অবজেক্ট। অবজেক্টের মাধ্যমে, অবজেক্টই হচ্ছে প্রিমিটিভ এলিমেন্ট। হ্যাঁ বলো। ম্যাম ফ্যাক্ট হবে না প্রিমিটিভ এলিমেন্ট? না, প্রিমিটিভ এলিমেন্ট অবজেক্ট হবে, ফ্যাক্ট হবে না। প্রিমিটিভ এলিমেন্ট অবজেক্ট হবে, প্রিমিটিভ এলিমেন্ট ফ্যাক্ট হবে না। তোমাদের কি আর আর কার কি মনে হয় বলো? তোমাদের হয়তো হতেও পারে ফ্যাক্ট, বলো। ফ্যাক্ট না, এটা অবজেক্ট উত্তর হবে। অ্যাফেয়ার্সটাও কোথায় ফার্স্ট টাইমটা আরেকবার দেখো এটা। অ্যাকর্ডিং টু উইটগেনস্টাইন, দ্য প্রিমিটিভ এলিমেন্ট আউট অফ হুইচ দ্য ওয়ার্ল্ড ইজ কনস্টিটিউটেড আর অবজেক্টই এটার আনসার। হ্যাঁ ম্যাম, অপশন এ হবে। আমার মনে হচ্ছে যে কোথাও না কোথাও উইটগেনস্টাইন বলেছিল যে ঘটনাগুলি যেন স্টেট অফ অ্যাফেয়ার্স বা কিছু এরকম একটা। প্রিমিটিভ অ্যাকর্ডিং টু উইটগেনস্টাইন, দ্য প্রিমিটিভ এলিমেন্ট আউট অফ হুইচ দ্য ওয়ার্ল্ড ইজ কনস্টিটিউটেড আর, এটার উত্তর অবজেক্টই হবে, ফ্যাক্ট নয়, অবজেক্টস। প্রিমিটিভ এলিমেন্টস বললে অবজেক্টই হবে। একদম প্রিমিটিভ এলিমেন্ট, যেটা তিনি ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাসে তিনি আলোচনা করছেন। অ্যাকর্ডিং টু উইটগেনস্টাইন, তিনি ট্র্যাক্টেটাস লজিকো ফিলোসফিকাসে আলোচনা করছেন দ্য প্রিমিটিভ এলিমেন্টস আউট অফ হুইচ দ্য ওয়ার্ল্ড ইজ কনস্টিটিউটেড আর অবজেক্টস। এটা ভুল করো না, এটা ফ্যাক্ট নয় কিন্তু, এটা অবজেক্ট। একটা মানে কথা যেটা যেটা হচ্ছে এখানে সিম্পল অবজেক্ট, যেটা হচ্ছে সিম্পল অবজেক্টস, মানে অবজেক্টস। আমি একটু আলোচনা করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে, কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে। যে অবজেক্টস দ্যাট আর আনচেঞ্জিং সাবস্টেন্স অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড নেসেসারি সিম্পল, মানে যাকে আর ডিভাইড করা যায় না। আমরা যাকে বলি না ইন্ডিয়ান ফিলোসফিতে বৈশেষিক দর্শনের অ্যাটমস, দা হচ্ছে প্রিমিটিভ এলিমেন্ট যার মাধ্যমে জগৎ তৈরি হয়েছে, আমরা বলি না যেমন, তেমনি এখানে সিম্পল অবজেক্টস এর কথাই বলা হয়েছে। অবজেক্টস দ্যাট আর আনচেঞ্জিং সাবস্টেন্স অফ দ্য ওয়ার্ল্ড দ্যাট আর নেসেসারিলি সিম্পল, যাকে আর ডিভাইড করা যায় না। কমপ্লেক্স অবজেক্ট না, সিম্পল অবজেক্ট। কথাটা বুঝতে পেরেছো? এই জন্য 42 নাম্বারের এটা আনসার কিন্তু এ হবে। হ্যাঁ ম্যাম, আর এই ফ্যাক্ট আর এই স্টেট অফ অ্যাফেয়ার্স এই দুটো রিলেটেড একটা বিষয়, টার্মগুলো। হ্যাঁ, রিলেটেড বিষয়, কিন্তু প্রিমিটিভ এলিমেন্ট কিন্তু অবজেক্টিভ, ফ্যাক্ট নয়। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম। দ্য ওয়ার্ল্ড ইজ আ টোটালিটি অফ ফ্যাক্টস, এটা বলতে পারে। ঠিক আছে, ওই যে বললাম না, দ্য ওয়ার্ল্ড ইজ ডিফাইন্ড বাই দ্য টোটালিটি অফ এক্সিস্টিং অ্যাটমস, একসাথে হয়েই কিন্তু এই ওয়ার্ল্ড তৈরি হয়। এটা হবে হচ্ছে, এটা সিম্পল অবজেক্টসই হবে। এটা 42 নম্বরের এ হচ্ছে কারেক্ট আনসার, বি নয়। এটা দেখে নিও আর একবার। হ্যাঁ, তারপরেরটাও ইম্পর্টেন্ট। বার্টন রাসেলস রিফিউটেশন অফ আইডিয়ালিজম ওয়াজ ডাইরেক্টেড এগেনস্ট কজাল রিলেশনস, ইন্টারনাল রিলেশনস, এক্সটার্নাল রিলেশনস অ্যান্ড কনসেপচুয়াল রিলেশনস। জানো এটার উত্তর কি হবে? ইন্টারনাল রিলেশন। এটার উত্তর কিন্তু তোমার ইন্টারনাল রিলেশনই এখানে কিন্তু উত্তর হবে। এটা ইন্টারনাল রিলেশন হবে। এটা লিখে রাখো, যখন পড়াবো তখন এটা ভালো করে বুঝিয়ে দেবো। বার্টন রাসেলস রেফিউটেশন অফ আইডিয়ালিজম, তিনি ভাববাদের যে খণ্ডন, ওয়াজ ডাইরেক্টেড এগেনস্ট ইন্টারনাল রিলেশনস। এটা নোট ডাউন করে রাখো শুধুমাত্র বর্তমানে, যেটা হয়নি। 43 নম্বরের বি হচ্ছে কারেক্ট আনসার। 44 নাম্বার, মুরস রেফিউটেশন অফ আইডিয়ালিজম ওয়াজ ডাইরেক্টেড এগেনস্ট। এখানে আইডিয়ালিজম থেকে অনেক ধরনের প্রশ্ন দেখতে পাচ্ছি। মুরস রেফিউটেশন অফ আইডিয়ালিজম ওয়াজ ডাইরেক্টেড এগেনস্ট ট্রান্সেন্ডেন্টাল আইডিয়ালিজম, অ্যাবসলিউট আইডিয়ালিজম, সাবজেক্টিভ আইডিয়ালিজম, বোথ বি অ্যান্ড সি। এটা তো সাবজেক্টিভ হবে ম্যাম।
সাবজেক্টিভ মোর আইডিয়ালিজম হবে এটা এটা। বাক্যকে সমালোচনা করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সাবজেক্টিভ আইডিয়ালিজম হবে এটার উত্তর। এটা মুর রেফিউটেশন অফ আইডিয়ালিজম ওয়াজ ডাইরেক্টেড এগেইনস্ট সাবজেক্টিভ আইডিয়ালিজম, এটার উত্তর। আর এইটা তারপরেরটা দেখো 45 নাম্বার, নিৎসেস উইল টু পাওয়ার। নিৎসের কনসেপ্টই হচ্ছে উইল টু পাওয়ার ইজ বেসিক্যালি আ ড্রাইভ টুয়ার্ডস প্রিজার্ভেশন, ডিস্ট্রাকশন, ট্রান্সফরমেশন এন্ড ক্রিয়েশন। এটা পড়িয়েছিলাম এটা। ট্রান্সফরমেশন হয়। ট্রান্সফরমেশন হবে, লোয়ার হ্যাঁ, ম্যান থেকে আপার ম্যানে ট্রান্সফরমেশন হবে এটা। উইল টু পাওয়ার, মানুষের উইলই পারে মানুষকে ট্রান্সফর্ম করতে। দেখবে নিৎসের একটা ক্লাস ইউটিউবে নেওয়া আছে খুব সুন্দরভাবে, মানে আমার যত সম্ভব মনে পড়ছে এখন অব্দি। হ্যাঁ, ওই ক্লাসে এই বিষয়টা আলোচনা করেছিলাম, নিৎসের উইল টু পাওয়ার। আবারও তোমাদের আমি পড়াবো, চিন্তার কোনো কিছু নেই। নিৎসেস উইল টু পাওয়ার ইজ বেসিক্যালি আর ড্রাইভ টুয়ার্ডস ট্রান্সফরমেশন, ম্যানস ট্রান্সফরমেশন। উইল টু পাওয়ার এখানেই কাজ করে। ঠিক আছে, 45 নাম্বারের সি হচ্ছে কারেক্ট আনসার। 46 নাম্বার, এটা তো সহজ প্রশ্ন, তোমরা নিশ্চয়ই পারবে। অ্যাকর্ডিং টু ন্যায় বৈশেষিক, কার্য ইজ দ্য প্রতিযোগী অফ অনন্যাভাব, অত্যন্তাভাব, প্রাগভাব আর প্রধ্বংসাভাব। প্রাগভাবের প্রতিযোগী হচ্ছে কার্য, অ্যাকর্ডিং টু ন্যায় বৈশেষিক। প্রাগভাবের প্রতিযোগীকে কার্য বলা হয়। 46 নাম্বারের সি হচ্ছে কারেক্ট আনসার, প্রাগভাব। তারপর 47 নাম্বার, অ্যাকর্ডিং টু কৃষ্ণমূর্তি, যে কৃষ্ণমূর্তি, দ্য রিজন ফর দ্য ইমার্জেন্স অফ দ্য সেলফ ইজ সাইকোলজিক্যাল, বায়োলজিক্যাল, টেলিওলজিক্যাল, সোশ্যাল। আমরা কি যে কৃষ্ণমূর্তি পড়েছিলাম? According to J. Krishnamurti, the reason for the emergence of the self is psychological, biological, teleological or social. বলো কে উত্তর করবে? এটা সাইকোলজিক্যাল হবে ম্যাম। Exactly correct. It is psychological. According to J. Krishnamurti, the emergence of the self is preliminary psychological, driven by the operations of thought. কারণ যে কৃষ্ণমূর্তি এটা বলেছেন যে সেলফ ইজ নট আ পার্মানেন্ট এন্টিটি বাট অ্যান ইলিউশন কনস্ট্রাক্টেড বাই থট। মানে সেলফকে যে কৃষ্ণমূর্তি তিনি পার্মানেন্ট কোনো একটা এন্টিটি হিসাবে তিনি দেখেননি, সেখানে তিনি বলেছেন ইট ইজ অ্যান ইলিউশন কনস্ট্রাক্টেড বাই দ্য থট। ঠিক আছে, সো থট অ্যাজ দ্য ক্রিয়েটার, মানে এটা হবে অ্যাকর্ডিং টু কৃষ্ণমূর্তি, দ্য রিজন ফর দ্য ইমার্জেন্স অফ দ্য সেলফ ইজ পিওরলি সাইকোলজিক্যাল হবে। সেলফের যে কনসেপ্ট সেটা ইমার্জ করছে সাইকোলজিক্যালি। 47 নম্বরের এ হচ্ছে কারেক্ট আনসার, সাইকোলজিক্যাল। এরপরে যদি এইবার এই প্রশ্নটা আসে কোনোভাবে, নিশ্চয়ই এই ক্লাসটা যারা লাইভে করবে তারা সবটা বুঝতে পেরে যাবে। 48 নাম্বার, সত্যাগ্রহ। In the eyes of Gandhi, গান্ধীর দর্শনে সত্যাগ্রহ is a method of conversion, coercion, both conversion and coercion, neither conversion not coercion. কি হবে? কনভার্সন। Conversion. সত্যাগ্রহ is a method of conversion. 48 নম্বরের এ হচ্ছে কারেক্ট আনসার, কনভার্সন। 49, এটা ভালো প্রশ্ন। Which of the following pairs is not correctly matched? Not correctly matched. Ambedkar, annihilation of caste, K.C. Bhattacharya, the subject as freedom, Tagore, sadhana, Iqbal, integral yoga. ডি হবে ম্যাম। ম্যাম এটা D হবে। এক্স্যাক্টলি ডি হবে, ইন্টিগ্রাল যোগা। এখান থেকে একটা কথা আমার মনে পড়লো, আমি বলছি 50 নম্বরটা করার পর বলছি। আম্বেদকারের হচ্ছে অ্যানিহিলেশন অফ কাস্ট, এটা ঠিক আছে। কেসি ভট্টাচার্য দ্য সাবজেক্ট অফ ফ্রিডম, ঠিক আছে। টেগোর হচ্ছে সাধনা, ঠিক আছে। আর ইকবাল হবে না, ইন্টিগ্রাল যোগা হবে না। ইন্টিগ্রাল যোগা হবে হচ্ছে শ্রী অরবিন্দ, তাই তো? এক্স্যাক্টলি, অরবিন্দ, ইন্টিগ্রাল যোগা। 50 নম্বর, অ্যাকর্ডিং টু সাংখ্য, দ্য থার্ড ইভালুয়েট অফ প্রকৃতি ইজ মহৎ, মানস, তন্মাত্র, অহংকার। মানুষ। ম্যাম মানুষ। দাঁড়াও, প্রকৃতি, তার থেকে মহৎ বুদ্ধি, অহংকার, তারপরে হচ্ছে অহংকার হবে। অহংকার হবে। 3 নাম্বার, প্রকৃতি, প্রকৃতি থেকে হচ্ছে তোমার মহৎ বুদ্ধি, মহৎ বুদ্ধি থেকে হচ্ছে অহংকার, তারপরে হচ্ছে একাদশ ইন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয়ের মধ্যে 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয় এবং মন, তারপরে হচ্ছে পঞ্চতন্মাত্র, তারপর হচ্ছে পঞ্চমহাভূত। তাহলে থার্ড ইভালুয়েট যদি হয় তাহলে তো এটা প্রকৃতি যদি ফার্স্ট ধরি, যদি প্রকৃতিকে ধরি, তাহলে মহৎ বুদ্ধি তারপর অহংকার হচ্ছে না, নাকি মানুষ হবে? থার্ড ইভালুয়েট অফ
ম্যাম প্রকৃতি থেকে কি ধরা হয় ওটা, নাকি ফার্স্ট হচ্ছে মহৎ ধরা হয় না প্রকৃতির ইভ্যালুয়েশনের ক্ষেত্রে? হ্যাঁ, প্রকৃতির ইভালুয়েশনের ক্ষেত্রে প্রথম কিন্তু মহৎই ধরা হয়। প্রকৃতি সেটাই প্রথম ম্যাম, বিবর্তিত হয়ে প্রিমোরডিয়াল কজ মহৎ হিসেবে হয়। প্রকৃতি তো এভলিউট না। হ্যাঁ, প্রকৃতি তো ইভালুয়েট না। তার মানে প্রকৃতির প্রথম হচ্ছে মহৎ, মহৎ বা বুদ্ধি, তারপরে হচ্ছে অহংকার দ্বিতীয়, আর অহংকার, তৃতীয় তাহলে হচ্ছে মন একাদশ কবে? ইন্দ্রিয়। হ্যাঁ, তৃতীয় হচ্ছে একাদশ ইন্দ্রিয়। একাদশ ইন্দ্রিয়ের মধ্যে মানুষটা পড়ে যাচ্ছে। থার্ড ইভালুয়েটস অফ প্রকৃতি, তাহলে মানুষ হওয়া উচিত, তাই না? তাই তো মনে হচ্ছে। একবার বইটা খুলে একবার জাস্ট চোখ বুলিয়ে নাও, লেখাই আছে, যে কোনো বাংলা বইতে পেয়ে ম্যাম যাবে। মহৎ, বুদ্ধি, অহংকারই তো হবে আমার মনে হচ্ছে। মহৎ মহৎ আর বুদ্ধি, বুদ্ধি তো এক। মহৎ আর বুদ্ধি একই কথা। একই। না, কে কি মনে হচ্ছে সেটা কিন্তু বলো না, কনফার্মেশন ছাড়া কেউ কোনো কিছু কিন্তু বলো না। প্রকৃতি মহৎ বা বুদ্ধি, মহৎ বুদ্ধি আলাদা নয়, মহৎ বা বুদ্ধি একই। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার অহংকার, অহংকারের পরে হচ্ছে তোমার একাদশ ইন্দ্রিয়। ম্যাম, বইতে যা আছে একবার চেক করে দেখে নাও ম্যাম যে প্রকৃতি। হ্যাঁ বলো। আমি সিরিজ আমার বই থেকে বলছি। হ্যাঁ, এখানে নাম্বারিংটা যে করা আছে প্রকৃতি থেকে এক করে করা আছে, কিন্তু এখানে কি বলছে কোশ্চেনটা দেখি না আরেকবার, এভিলিউট আচ্ছা, বলছে দাঁড়াও নাকি দাঁড়াও 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 তত্ত্ব দাঁড়াও বলছে, কত দাঁড়াও নাম? দাঁড়াও 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 দাঁড়াও, কোশ্চেনটা বের করে দিচ্ছে। দেখো, অ্যাকর্ডিং টু সাংখ্য, দ্য থার্ড ইভালুয়েট অফ প্রকৃতি, থার্ড ইভালুয়েট অফ প্রকৃতি, প্রকৃতির তৃতীয় ইভালিউশন কোনটা? থার্ড প্রকৃতি, ইভ্যালুয়েট প্রকৃতি বললে মন বলতে হচ্ছে আমাদের। সেটাই তো মনে হচ্ছে আমারও। থার্ড ইভালুয়েট কিন্তু অফ যদি প্রকৃতি সাংখ্য বলতে, ম্যাম তত্ত্বের মন মধ্যে হবে না। 25টি তত্ত্বের মধ্যে তৃতীয় যদি বলতো, সেই ক্ষেত্রে আমরা অহংকার বলতে পারতাম। একদম তাই, তৃতীয় তত্ত্ব তো কারণ এখানে কারণ- বলেনি। থার্ড ইভালুয়েট অফ প্রকৃতি বলেছে, এটা তো মানুষই হবে। এখানে সেটাই ম্যাম, ঠিক। একাদশ ইন্দ্রিয় বললেও সেটা হতো, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় বললেও সেটা উত্তর হতো, পঞ্চ হ্যাঁ, কর্মেন্দ্রিয় বললেও সেটা উত্তর হতো, মানুষ বললেও সেটাই উত্তর হবে। থার্ড ইভালুয়েট অফ প্রকৃতি, এটা কিন্তু মানুষই উত্তর, এটা একদম। কিন্তু এবার আমাদের নয়। স্পেশাল পেপার ছিল এই বিষয়টাতে, এই মানুষই হবে, কারণ এখানে সেন্সরি অর্গানের উপরে মানুষ থাকে। ঠিক, একদম তাই। তাহলে আজকের ক্লাসে তাহলে লাস্ট প্রশ্ন এটা ছিল 50 নাম্বার। 49 নাম্বারটা তো হয়ে গেল ইকবাল ইন্টিগ্রাল যোগা। হ্যাঁ, তাহলে আজকের ক্লাসে প্রথম ক্লাস আমাদের, যেখানে 2004 সালের যে 50টা প্রশ্ন। আচ্ছা, তুমি আমাকে এটা বলো, আজকে থেকে 22 বছর পেছনে আমরা চলে গেছি। হ্যাঁ, তোমার কি মনে হয় প্রশ্নপত্রের স্ট্যান্ডার্ড কেমন ছিল? কি মনে হলো? যথেষ্ট ভালো ম্যাম। একদম তাই, যথেষ্ট ভালো। কেউ নেট তখন কোয়ালিফাই করতে পারতো না। এখনো যেমন করতে অসুবিধা হয়, তখনও করতে অসুবিধে হতো, কেউ নেট কোয়ালিফাই করতে পারতো না। আর আরেকটা জিনিস ভেবে দেখো, এর সঙ্গে থার্ড পেপারটা পুরো রিটেন ছিল ইংরাজিতে, তুমি বাংলায় লিখতে পারবে না, পুরো ইংরেজিতে লিখতে হতো, থিওরি লিখতে হতো, বিভিন্ন জায়গা দিয়ে দিত, সেই জায়গার মধ্যে ইংলিশে তোমাকে লিখতে হবে। তাহলে তোমরা যেটা এটা মনে করো যে এখন নেট পরীক্ষা অত্যন্ত ডিফিকাল্ট, কোয়ালিফাই করা যায় না, তেমনি ভাবে আগে তোমাদের থেকে আরো অনেক বেশি নেট এক্সাম, সেট এক্সাম ডিফিকাল্ট ছিল, যেখানে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার অ্যান্ড থার্ড পেপার তিনটের উত্তর কিন্তু তাদের এখানে করতে হতো। আজকের ক্লাসে প্রথম যে 50টা প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করলাম, যথেষ্ট প্রশ্নের হাই স্ট্যান্ডার্ড আছে, এমন কোনো কঠিন, মানে এমন কোনো সহজ প্রশ্নও সেখানে নয়। এবং আরেকটা জিনিস, আমি যেহেতু দীর্ঘদিন ধরে পড়াচ্ছি এই বিষয়গুলো, আমার এটা মনে হয়েছে থরলি সিরি শর্মা বা ওয়াইমেসি, এই বইগুলো এখানে ফলো করা হয়েছে, তখনও ফলো করা হয়েছে এই বইগুলো। এবার এই প্রশ্নগুলো যারা আজকে লাইভ ক্লাস করলে, যারা রেকর্ডেড ক্লাস দেখবে, হ্যাঁ, আশা করি এই প্রশ্নগুলো তোমাদের মাথার মধ্যে ঢুকে যাবে। যেভাবে আমাদের আলোচনা হচ্ছে, সবাই মিলে আমরা ডিসকাস করছি, আশা করি তোমাদের আর কোনো রকম ভাবে সেখানে কোনো রকম কোনো অসুবিধা ফেস করতে হবে না। ঠিক আছে, এইরকম ভাবেই আজকের ক্লাসে, আচ্ছা আজকের ক্লাসে যে প্রশ্নপত্র নিয়ে আলোচনা হলো 2004 সালের, ঠিক আছে, 4 সালের প্রশ্নপত্র তুমি গুগলে পাবে না। এরপর দিনও আমি যদি তোমাকে 5 সালের প্রশ্ন দিই, 5ও তুমি গুগলে পাবে না, 2009 সালের আগের প্রশ্ন তুমি পাবে না। ঠিক আছে, তো এবার 3-4টে সাল যখন আমরা সলভ করতে করতে আসবো, তখন দেখবে তোমাদের কনসেপ্ট প্রচুর ক্লিয়ার হয়ে গেছে, তোমরা নিজেরা নিজেরা প্রশ্নের উত্তর করতে পারছো, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আজকের ক্লাসে বলো, আজকের ক্লাসে যে প্রশ্ন উত্তর ডিসকাস করা হলো, হ্যাঁ, তোমাদের কেমন লাগলো আজকের ক্লাসটা? মানে তোমাদের কি মনে হলো আজকের ক্লাস করে, তোমাদের কেমন লাগলো? খুব ভালো ম্যাম। এইভাবে যদি কোশ্চেন পেপার ধরে ডেটটা ধরে, দেখে মনে পড়ছে ম্যাম, তখন আমরা কোনটা? তো মায়ের কোলে সবাই। হ্যাঁ, হ্যাঁ, সেই সেই সেই
তখনকার থেকে আমাদের শুরু হয়েছে এই নেটের। 2004 সালের আগে প্রশ্ন পাওয়া যায় না নেটের, ঠিক আছে, আগেও পাওয়া যেত না, আমাদের সময়ও পাওয়া যেত না, আর তারপরেও পাওয়া যায় না। আগে তো ক্যালকাটা ইউনিভার্সিটি শুধুমাত্র লাইব্রেরিতে প্রশ্ন পাওয়া যেত নেটের, আর কোথাও প্রশ্ন পাওয়া যেত না, ঠিক আছে। এখন প্রশ্নগুলো পাওয়া যায়, অ্যাভেলেবেল থাকে গুগলে, 2009 থেকে অ্যাভেলেবেল আছে। এরপর দিনের ক্লাসে আজকে 2004 সালের যেটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হলো, এটা ইউটিউবে রেকর্ডিং হিসেবে আজকে আমি দিয়ে দেবো সবার জন্য, ঠিক আছে, কারণ এটা একটা স্বতন্ত্র কোর্স। আশা করছি আগামী 2 বছর এই কোর্সের ক্লাসগুলো সমস্ত তোমরা আলাদাভাবে অ্যাক্সেস করতে পারবে। তোমাদের সকলের জন্য আগামীকাল রাত 12টা অবধি অপশন খোলা আছে যে তোমরা যারা দর্শন পরিবারের ছাত্রছাত্রীরা রয়েছো তারা 1999 টাকায় কোর্সটা অ্যাক্সেস করতে পারবে, এবং অ্যাট এ টাইমও তোমাদের পেমেন্ট করতে হবে না। অলরেডি দেখছি যে 10 জন ফার্স্ট পার্ট পেমেন্টটা করেছে, ঠিক আছে, ফার্স্ট ইনস্টলমেন্ট পেমেন্ট করেছে। সেই পেমেন্টের মাধ্যমেই তোমরা কোর্সটাকে অ্যাক্সেস করতে পারবে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। এই কোর্সে 3টে জিনিস আমাদের একসাথে চলছে যেটা খুব ফ্রুটফুল হচ্ছে। সেটা একদিকে যেমন থিওরিটিক্যাল পোর্শনের ক্লাস চলছে বিভিন্ন টপিকের ওপর, যেমন আমাদের ইউটিলিটারিয়ানিজমের জেএস মিলের থিওরি নিয়ে আলোচনা হচ্ছে, জন স্টুয়ার্ট মিলের থিওরি ভীষণ ভীষণ ইন্টারেস্টিং, এইভাবে আমরা কোনোদিন আলোচনা করিনি জন স্টুয়ার্ট মিল। একদিকে ইন্টারভিউর প্রিপারেশনের স্টুডেন্টসদের যেটা হচ্ছে নিজেদের বলার একসাথে অভ্যাস তৈরি হচ্ছে। হ্যাঁ, যারা নেট সেট কোয়ালিফাইও করেনি তারাও এই কোর্সে জয়েন করে যখন তারা বলছে, এই যেমন আজকের ক্লাসেই হলো গৌণগুণের যে ধারণা, গৌণগুণ কাকে বলে, এটা কিন্তু অলরেডি আমাদের আলোচনা হয়েছে এই বিষয়টা নিয়ে। অনেকেই কিন্তু আনসার করতে পারেনি গৌণগুণের কনসেপ্ট সম্পর্কে। যাই হোক, সেটা একটা হয়েছে। আর তার সাথে প্রশ্নপত্রের উপরে আশা করছি এই ক্লাসগুলো দীর্ঘায়িত হবে, প্রচুর প্রশ্ন নিয়ে আলোচনা হবে। মিনিমাম 80টা মতো ক্লাস তো এর মধ্যে ঢুকবে। আমরা সেই কবে থেকে শুরু করেছি একবার ভেবে দেখো, 2009-10 সালের পর থেকে দুটো দুটো করে পেপার অ্যাড হয়েছে, সেকেন্ড থার্ড। তার আগে থার্ড পেপার মানে লিখতে হতো থিওরিটিক্যাল, তারপরে তো থার্ডও অ্যাড হয়েছে। প্রত্যেকটা প্রশ্ন নিয়ে ইচ অ্যান ইন্ডিভিজুয়াল আলোচনা করব, যাতে তোমাদের ভবিষ্যতে কখনো যখন কোনো প্রশ্ন নিয়ে মানে তোমাদের অসুবিধার সৃষ্টি হবে, কোর্সের মধ্যে গিয়ে ঢুকবে, একদম সাল ওয়াইজ পরপর দেওয়া থাকবে ক্লাসগুলো, ঠিক আছে। নিজেদের মতো করে সেটা খুলবে, তার উত্তর কি তোমরা সেটা পুরোপুরিভাবে দেখে নিতে পারবে, কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। ইউটিউবের স্টুডেন্টসদেরও আমি আজকে এটা বলবো, আশা করি এই কোর্সে জয়েন করো। এই ক্লাসগুলো তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে আপকামিং এক্সামের জন্য হেল্পফুল হবে।